করব। আমরা আলোচনা করব যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে অর্থ প্রেরণের কোভিড-19 এর পর এর প্রক্রিয়াটা কি হচ্ছে, কোনো চেঞ্জ আসছে কিনা বা কোনো অসুবিধা হচ্ছে কিনা। আমরা আলোচনা করব বয়স্করা কি পাচ্ছেন কোভিড-19 এবং হোম কেয়ার সার্ভিস, বয়স্করা কি পাচ্ছেন তাদের কাঙ্ক্ষিত সুবিধা, তারা কি সুবিধা পাচ্ছেন, ইমিগ্রেশন আপডেট, এই বিষয়গুলো আমাদের সাথে থাকবে। আজকে আমাদের সাথে আলোচনায় আছেন জনাব নাজমুল হাসান, সম্পাদক সাথে পরিচয়। নাজমুল হাসান, সরি ফর লেট, বাট আপনাকে অভিনন্দন জানাচ্ছি অনুষ্ঠান, আপনার জন্য অনেকেই বসে আছেন। ডক্টর আতিকুজ্জামান, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সাথে যোগ দেবেন দেবশ্রী মিত্র, যিনি সোনালী এক্সচেঞ্জের সিইও। আমাদের সাথে আছেন সুলতানা পলি, যিনি একজন শিক্ষিকা। আমাদের সাথে আছেন মাসুদ রানা তপন, সানম্যান গ্লোবাল এক্সপ্রেসের নির্বাহী। আমাদের সাথে আছেন জনাব অ্যাটর্নি ইরশাদ স্বামী এবং আবু জাফর মাহমুদ, যিনি এখানে হোম কেয়ার সার্ভিসে দীর্ঘদিন থেকে আমাদের বাংলাদেশি কমিউনিটিকে সার্ভ করে আসছেন। আমরা এই বিষয়গুলো অনেকগুলো বিষয়ে আমরা আলোচনা করব। বাংলা হোম কেয়ার সার্ভিস, বাংলা সিডিপি সার্ভিস যেটা, এটা জনাব আবু জাফর মাহমুদের, এবং উনি আমাদের এই বিষয়গুলো শেয়ার করবেন। দর্শক, আপনারা যারা টেলিভিশনে অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। যারা ফেসবুকে অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো অনুষ্ঠানটি শেয়ার করার জন্য। আমি আবারও দুঃখ প্রকাশ করছি অনুষ্ঠানটি একটু দেরিতে শুরু করার জন্য। আমরা প্রথমে দিনের নিউজ আপডেট শুনবো, যারা নাজমুল হাসান আপনার কাছে যাচ্ছে দিনের নিউজ আপডেট শোনার জন্য। এরপরে আমরা এই পর্যায়ক্রমে আসবো যে শুকর থেকে যে নতুন ভাইরাস, তারপরে অর্থ প্রেরণ, বাচ্চাদেরকে কিভাবে করে এই স্কুল স্টুডেন্ট যারা তাদেরকে কিভাবে রাখা হবে, এবং বাংলাদেশের অর্থ প্রেরণ এবং হোম কেয়ার সার্ভিস, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে। নাজমুল হাসান। ধন্যবাদ আবু তাহের, এবং ধন্যবাদ দর্শকদের। অনেকক্ষণ দুঃখিত, আমার কিছু করার ছিল না, তাহের অলরেডি বলেছে এটা টেকনিক্যাল সমস্যা, এটা হতেই পারে। যাই হোক, আজকের বিশেষ খবর হচ্ছে যে আমরা সবাই জানি যে জুলাই 6 তারিখ নিউ ইয়র্ক সিটি ফেজ 3 তে প্রবেশ করে, যেটা গত দুদিন ধরে আমি ধারণা দিচ্ছিলাম দর্শকদের যে ফেজ 3 চালু হচ্ছে, কিন্তু রেস্টুরেন্টের ইনসাইড সিটিং অর্থাৎ ভেতরে বসার ব্যাপারটি একটু সংকটাপন্ন হয়ে পড়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে যেভাবে সংক্রমণ বাড়ছে, এবং বিশেষ করে গভর্নর এবং মেয়র দুজনেই একমত হয়েছেন যে এই বাড়ার কারণটি হচ্ছে ওই সমস্ত স্টেট অঞ্চলগুলোতে রেস্টুরেন্ট গুলো খুলে দেওয়া হয়েছে, ভিতরে সিটিং এবং সেখানে সোশ্যাল ডিস্টেন্সিং ঠিকভাবে মানা হচ্ছে না, এনফোর্স করার ছিল না, প্লাস অনেকে মাস্ক ব্যবহার করছে না। ফলে আপনারা জানেন যে এখন ভয়াবহ অবস্থা। আমি ভয়াবহ শব্দটা ব্যবহার করলাম এই জন্যে যে আমরা যারা নিউ ইয়র্ক বাসী আছি, নিউ ইয়র্ক সিটিতে আছি, আমরা এই মুহূর্তে ভাগ্যবান দাবি করতে পারি। যুক্তরাষ্ট্রের আর দুই একটি আশেপাশে স্টেট, বাকি সবকিছু স্টেটে কিন্তু সংক্রমণের সংখ্যা ঊর্ধ্বমুখী, এবং বেশ ভালোভাবে ঊর্ধ্বমুখী। সেই কথাটা আমি পরে আসছি। আর নিউ ইয়র্ক সিটিতে জুলাই 6 তারিখ থেকে যে তৃতীয় ধাপ শুরু হচ্ছে, সেখানে রেস্টুরেন্টের আপাতত কোনো ইনসাইড সিটিং, ভেতরে বসার ব্যবস্থা থাকছে না। আর তবে মেয়র উৎসাহ দিচ্ছেন রেস্টুরেন্ট মালিকদের, তারা যেন বাইরে যে কার সাইডওয়ার্ক এবং রাস্তার পাশে যে জায়গাগুলো আছে সেটা ব্যবহার করতে পারেন। তবে এটা যে কেউ চাইলেই তা করতে পারবেন না, তাকে ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন থেকে অনুমতি নিতে হবে, এবং অনুমতির প্রক্রিয়াটিও কিন্তু খুব সহজ, একটু আবেদন করতে হবে। সেই আবেদন প্রক্রিয়াটিও সহজ করা হয়েছে, এবং আবেদন করলেই 99% ক্ষেত্রে, 99 জনের জন্য সেই অনুমতি দেওয়া হচ্ছে। এবং মেয়র আজকে সাংবাদিক সম্মেলনে তিনি এই বিষয়টাকে এনকারেজ করছেন, উৎসাহ দিয়েছেন যাতে সবাই এগিয়ে আসে, এবং তিনি মনে করছেন যে পুরো সামার আবেদন প্রক্রিয়াটি সহজ ক্যাফে হিসাবে যেটাকে ব্যবহার করে আসছে এতদিন নিউ ইয়র্কের মোটামুটি রেস্টুরেন্ট সংস্কৃতিতে, এটা একটি উল্লেখযোগ্য অংশ। সেটাতে যাতে সবাই অংশ নিতে পারে, তাদের রেস্টুরেন্টের কাস্টমারদের সেবা করতে পারে, সেই বিষয়টি তারা দেখছেন। তবে আপাতত, আবারও বলছি, আপাতত রেস্টুরেন্টের ভেতরে কোনো সিটিং অনুমতি দেওয়া হচ্ছে না, কাউকে বসার অনুমতি এখনো দেওয়া হচ্ছে না, এটা করোনা সংক্রমণ ঠেকানোর জন্য। এবং যে বিষয়টি মেয়র আজকে উল্লেখ করেছেন, সেটি বেশ আসার কথা, যে নিউ ইয়র্কের যে 3টি সূচক হিসাবে নিউ ইয়র্কের অবস্থা মাপা হয়, মেপে দেখা হয় করোনা ভাইরাসের ক্ষেত্রে, এবং যেটি গত প্রায় 3 মাস ধরে এই সূচকটি ব্যবহার করা হচ্ছে, সেই সূচকের হিসাবে আজকে মেয়র সাংবাদিক সম্মেলনে যা বলেছেন, তাতে গতকাল নিউ ইয়র্ক সিটির পাবলিক হাসপাতালগুলোতে ভর্তির সংখ্যা ছিল একটু বেড়েছে, 40 জন ছিল এর আগের দিন, সেটি গতকালকে 61 জনে দাঁড়িয়েছে। এবং এর আইসিইউ অর্থাৎ ইন্টেনসিভ কেয়ার ইউনিটে
ভর্তির সংখ্যা ছিল 293 জন, যেটি এর আগের দিন ছিল 301 জন। এই হিসাবটি হচ্ছে নিউ ইয়র্ক সিটির 11টি পাবলিক হাসপাতাল, যেগুলো সিটির নিয়ন্ত্রণাধীন, সিটি কর্তৃক পরিচালিত হয়। আর আরেকটি বিষয় যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসাবে ধরা হচ্ছে এই মুহূর্তে, সেটি হচ্ছে টেস্টিং। এবং এই টেস্টিং এর মাধ্যমে এই করোনা ভাইরাসের বৃদ্ধির হার মেপে দেখা হচ্ছে অন্যান্য স্টেটগুলোতেও। এবং সেই হিসাবে নিউ ইয়র্ক সিটির গতকালকে টেস্টিং এর পজিটিভ গড় ছিল 2%, যেটি এর আগের দিন ছিল 1%। অর্থাৎ 1% একটু বেড়েছে, কিন্তু সেটিতে আশঙ্কার কোনো কারণ নেই, কারণ লিমিট হচ্ছে 15%। যদি 100 জনের 15 জনের থেকে বেশি টেস্টে পজিটিভ আসে, তখনই ধরে নিতে হবে পরিস্থিতি ঊর্ধ্বমুখী। এখন মোটামুটি নিউ ইয়র্কের সিটির পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, এবং সেই জন্যই আগামী 6 জুলাই তৃতীয় ধাপে যাচ্ছে। আর যেহেতু রেস্টুরেন্টের ইনসাইড সিটিং অনুমতি দেওয়া হচ্ছে না, তৃতীয় ধাপের উল্লেখযোগ্য বিষয় যেটি হচ্ছে সেটি হচ্ছে আরো বেশি সংখ্যক লোক কাজে যোগ দেবেন এবং আরো কিছু দোকান খুলবে। তবে আপনারা জানেন যে গত কয়েকদিন ধরেই মলগুলো গভর্নর খুব একটা আগ্রহী হচ্ছেন না, এবং তিনি বলেছেন, যেটা আমি আজকে দর্শকদের সাথে শেয়ার করতে চাই, যে কেন মলগুলি খুলে দেওয়া হচ্ছে না, সেই বিষয়টি গভর্নর কিন্তু ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন যে প্রত্যেকটি মলের এয়ার কন্ডিশনিং সিস্টেমটা চেঞ্জ করতে হবে, কারণ এই এয়ার কন্ডিশনিং সিস্টেমের ফলে সেখানে যদি কেউ কোভিড আক্রান্ত কিংবা কোভিড আছে এমন কোন লোক যায়, হয়তো আমরা জানি অনেকেই আমরা এখন বুঝি কোভিডে আক্রান্ত অনেকেই সপ্তাহ 10 দিনও টের পান না যে তারা কোভিডে আক্রান্ত। তাদেরকেও যদি ওই সমস্ত মলে ঢুকে দেন এবং এয়ার কন্ডিশন সিস্টেমের মাধ্যমে এয়ার সার্কুলেশন যে সিস্টেমটি এখন আছে তার মধ্যে সেই রোগের কোভিডের আরো বিস্তৃতি করতে পারে। সেই জন্য গভর্নর চান মলগুলো অনুমতি দেওয়ার আগে খোলার, যে এই এয়ার কন্ডিশনিং সিস্টেমের বিষয়টি পরীক্ষা করতে হবে ভালোভাবে, এবং সেই জন্য এটার ফিল্টারও চেঞ্জ করার প্রয়োজন হতে পারে। আর তবে বিষয়টি এখনো স্টেট গভর্নমেন্টের বিবেচনাতে আছে, চেষ্টা করে এখনো কিছু বলেননি। তবে যেটু আমি দর্শকদের সাথে শেয়ার করতে পারি সে হচ্ছে যে এয়ার কন্ডিশনিং সিস্টেমের পরিবর্তন না হওয়া পর্যন্ত মলগুলি খোলার অনুমতি দেওয়া হচ্ছে না। এটি হচ্ছে গভর্নরের ভাষ্য। আর গভর্নর আজকে সাংবাদিক সম্মেলন করেছেন, এবং সাংবাদিক সম্মেলন করে সোজা বাংলা যেটাকে আমি বলি সেটা হচ্ছে উনি প্রেসিডেন্ট ট্রাম্পকে নসিহত করেছেন। সেই নসিহতটা হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প যেন এই মাস্ক ব্যবহারের ব্যাপারে একটু এগিয়ে আসেন, তিনি নিজে মাস্ক ব্যবহার করেন। এবং আজকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্পের একটি মাস্ক পরিহিত ছবি আর গভর্নর কুমতা সাংবাদিক সম্মেলনে দেখিয়েছেন সবাইকে, এবং তিনি বলেছেন যে প্রেসিডেন্ট যদি মাস্ক ব্যবহার করেন তার ফলে আমেরিকাতে এই সংক্রমণের হারটা ঠেকানোর ব্যাপারে মানুষ মাস্ক পরতে উৎসাহী হবে। বিশেষ করে তার সমর্থক তাদের অনেকেই এখন আর প্রেসিডেন্টের, যেহেতু প্রেসিডেন্ট এই বিষয়টাতে তেমন জোর দিচ্ছেন না, তারাও মাস্ক পরার ব্যাপারে জোর দিচ্ছেন না। যদিও প্রেসিডেন্ট আজকে বলেছেন একটি টেলিভিশনকে যে তিনি মাস্ক পরবেন যদি সেটা একেবারে প্রয়োজনীয় হয়, এবং তিনি এমন কারো আশেপাশে থাকেন যে যারা করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারে বলে তিনি মনে করেন। এবং আরেকটি জিনিস তিনি বলেছেন যে তিনি চান আমেরিকার মানুষ মাস্ক ব্যবহার করুক, তবে এই জন্য তিনি কোনো ম্যান্ডেট দিতে চান না। যদিও তার নিজের দল রিপাবলিকানদের এই নেতৃত্বের একটা বড় অংশ, বড় এবং বিরাট অংশ এখন চাচ্ছেন যে প্রেসিডেন্ট এই 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 বিষয়টি একটু জোরালো ভাবে প্রচার করেন, এবং তিনি যাতে মাস্ক ব্যবহার করার ব্যাপারে আমেরিকানদের উদ্বুদ্ধ করেন, বিশেষ করে তার নিজের দলের লোকদের। এবং এই বিষয়টি এখন খুবই গুরুত্ব পাচ্ছে, বিশেষ করে ডক্টর অ্যান্থনি ফাউচি, যিনি খুবই রেসপেক্টেড একজন বিজ্ঞানী। তার কথা যদিও প্রেসিডেন্ট ট্রাম্প একমত হন না, কিন্তু ডক্টর ফাউচি গত দুদিন ধরে, এর আগের দুদিন ধরে তিনি সাংবাদিক সম্মেলনে বলে যাচ্ছেন, যদি করোনা ভাইরাসের সংক্রমণের ব্যাপারে না ঠেকানো যায়, সংক্রমণ রোধ না করানো যায়, তাহলে আমেরিকার মৃত্যুর হার আরো 1 লক্ষ বেশি হতে পারে। এবং এটি খুবই একটি খুবই আতঙ্কিত হবার মতো খবর, উদ্বেগজনক খবর। এবং এই মুহূর্তে যেহেতু ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি, ভ্যাকসিন না আসা পর্যন্ত আমাদের এই মাস্ক ব্যবহারের আর কোনো বিকল্প নেই। যদিও গভর্নর এবং মেয়র দুজনেই নিউ ইয়র্কবাসীকে ধন্যবাদ দিয়েছেন, নিউ ইয়র্কবাসীকে সাধুবাদও জানিয়েছেন যে নিউ ইয়র্কবাসী কোনো চিকিৎসার কারণে নয়, কোনো অন্য কোনো প্রক্রিয়ার মাধ্যমে নয়, নিউ ইয়র্কবাসী
অত্যন্ত সংযমের পরিচয় দিয়ে মাস্ক ব্যবহার করে সোশ্যাল ডিস্টেন্সিং যতখানি পারা যায় মেনটেন করে এই করোনা ভাইরাসকে এখনো নিয়ন্ত্রণে রেখেছে, এখনো নিউ ইয়র্কের নিয়ন্ত্রণে করোনা ভাইরাস, এবং সেই জন্য গভর্নর সবাইকে সাধুবাদ জানিয়েছেন। এবং তিনি বলেছেন যে তিনি আশা করেন যে কোন রকম এনফোর্সমেন্ট ছাড়াই নিউ ইয়র্কবাসী এই সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এই বিধিটি মেনে চলবে। সোশ্যাল ডিস্টেন্সিং যতখানি সম্ভব, যদি সম্ভব না হয় মাস্ক অবশ্যই, এবং যেখানে পারেন সম্ভব হলে হাত ধোয়ার ব্যাপারটি, কিন্তু হাত ধোয়াটা শুধু হলে হবে না, 20 সেকেন্ড হতে হবে হাত ধোয়াটি। যাক, এই ব্যাপারে আমাদের ডাক্তার আতিক ভাই আছেন, উনি আরো বিস্তারিত বলতে পারবেন। এবং আরেকটি বিষয় যেটি খুবই উদ্বেগজনক, একটু আগে আমি বলেছি যে গত 4 দিন ধরে সমগ্র যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক, নিউ জার্সি এবং কানেকটিকাট, ম্যাসাচুসেটস এই কয়েকটি স্টেট ছাড়া বাকি সবকটি স্টেট সংক্রমণ বাড়ছে। এবং গত যে হিসাবটি এই মুহূর্তে পাওয়া গেল সেটাতে দেখা যাচ্ছে প্রতিদিনে গড়ে প্রায় 48,000 মানুষ নতুন ভাবে আক্রান্ত হচ্ছেন এই স্টেট গুলোতে। এবং এর ফলে এ পর্যন্ত দেখা যাচ্ছে যে গত 1 মাসে, অর্থাৎ পুরো জুন মাসে 800,000 8 লক্ষ মানুষ এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এবং এর ফলে একটা জিনিস আমাদের কাছে স্পষ্ট, করোনা ভাইরাস যুক্তরাষ্ট্র ছেড়ে যাচ্ছে না এখনো। যত রকম ভাবেই এটাকে ঠেকানোর চেষ্টা করা হোক না, বেশ ভালোভাবেই যুক্তরাষ্ট্র অবস্থান নিয়েছে, এবং এটি এখন ডাক্তার বিশেষজ্ঞদের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আরেকটি ব্যাপার হচ্ছে যে সমস্ত স্টেট গুলোতে এটা সার্জ হচ্ছে, অর্থাৎ বেড়ে যাচ্ছে, সেখানে আইসিইউ বেডের স্বল্পতা দেখা দিচ্ছে। আইসিইউ বেডের লিমিটে পৌঁছে যাচ্ছে অনেকগুলো স্টেট, কারণ কেউই এইভাবে প্রস্তুত ছিল না এই করোনা ভাইরাসের সংক্রমণের ব্যাপারে। এবং ক্যালিফোর্নিয়ার ব্যাপারটি খুবই আকস্মিক ঘটনা ঘটছে ক্যালিফোর্নিয়াতে। আমরা গত কয়েক সপ্তাহ আগেও আমরা যে খবরটি পেয়েছিলাম যে ক্যালিফোর্নিয়াতে সেটি কমে আসছে, সংক্রমণটা বাড়ছে না সেভাবে, কিন্তু গতকাল এবং গত পরশু যে স্ট্যাটিস্টিক্স আমরা হাতে পেয়েছি তাতে দেখা যাচ্ছে করোনা ভাইরাস ক্যালিফোর্নিয়াকে আবার, এবং অনেকে এটাকে সেকেন্ড সার্জ বলছেন ক্যালিফোর্নিয়াতে, এবং ক্যালিফোর্নিয়ার প্রায় 90% পপুলেশনকে গভর্নর আবার লকডাউনের আওতায় নিয়ে আসছেন। এবং এটি খুবই উদ্বেগজনক খবর, কারণ ক্যালিফোর্নিয়াকে সবাই অনেকটা নিরাপদই ভাবা শুরু করেছিল কয়েক সপ্তাহ আগে পর্যন্ত। মোর দেন 70% পপুলেশনের লকডাউন করেছেন, 90% নয়, আপাতত 70%, তবে এটা বেড়ে যাচ্ছে। আর একটা জিনিস যেটি আজকে ডাক্তাররা যেটা কথা বলেছেন সেটি আমি জানি আমাদের আতিক ভাই হয়তো পরবর্তীতে শেয়ার করবেন, সেটি হচ্ছে করোনা ভাইরাসে যারা আক্রান্ত হচ্ছেন তাদের কিছু কিছু উপসর্গ, তারা করোনা ভাইরাস থেকে বেঁচে গেল, করোনা ভাইরাস মুক্ত হয়ে পড়লো, সেটি কিন্তু তাদের জন্য থেকে যাচ্ছে, অনেকদিন ধরে তাদের শরীরে থেকে রয়ে যাবে। এবং তার ব্যাপারটি হচ্ছে যে লং টার্ম একটি ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। সেই তার মধ্যে রয়েছে লস অফ স্মেল, অর্থাৎ ঘ্রাণ এবং খাওয়ার টেস্ট। একটি বিষয় দাঁড়িয়েছে, এবং এই ব্যাপারটি হয়তো ডাক্তার আতিক ভাই আলাপ এই গবেষণা জন হপকিন্স ইউনিভার্সিটির একজন প্রফেসর, তার নাম হচ্ছে ডক্টর নিকোলাস রওয়ান। আরেকটি জিনিস, এয়ারলাইন্স এর ব্যাপারটা আপনারা জানেন যে আমরা অনেকেই লক্ষ্য করছি গত 2 দিনে বাংলাদেশ থেকে কিছু মানুষ নিউ ইয়র্কে চলে এসেছেন, এয়ারলাইন ফ্লাইটও চালু হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি 6 জুলাই থেকে ইতিহাদ এবং এমিরেটস 3টি ফ্লাইট চালু করছে, ঢাকা দুবাই, দুবাই নিউ ইয়র্ক, ঢাকা আবুধাবি, আবুধাবি নিউ ইয়র্ক। এর ফলে তবে টিকিটের মূল্য একটু বেশি, আমি এই সময়টা থাকে। তবে আবার কেউ কেউ বলছেন যে প্রত্যেক বছর সামারে যে টিকিটের মূল্য থাকে অনেকটা সেই হিসেবেই টিকিটের মূল্য রাখা হয়েছে। তবে এয়ারলাইন গুলোতে যথেষ্ট রকম স্বাস্থ্যগত দিকটা লক্ষ্য রাখা হচ্ছে। এভরি আদার সিটও কিছু কিছু এয়ারলাইন্স এখন বন্ধ করে দিচ্ছে, যাত্রীরা বসতে পারছে না। কিন্তু যুক্তরাষ্ট্রের বিমানগুলো আজকে যেটা বলেছে সেটি হচ্ছে যে তাদের প্লেনে, অর্থাৎ ডোমেস্টিক ফ্লাইট গুলোতে প্রত্যেক যাত্রীকে মাস্ক অবশ্যই ব্যবহার করতে হবে, এবং একটি এয়ারলাইন্স মাস্ক ব্যবহার করলে কেউ যদি না করেন তাকে কি শাস্তি দেওয়া হবে সে ব্যাপারে কিছু বলা হয়নি এখনো স্পষ্ট। তবে একটি এয়ারলাইন্স, আলাস্কা এয়ারলাইন্স, আজকে একটি বেশ অন্যরকমের একটি খবর দিয়েছে। তারা বলছে কোন যাত্রী যদি মাস্ক না পরে তাকে ইয়েলো কার্ড দেখানো হবে। এখন প্লেনের ভিতরে ইয়েলো কার্ডের কি মূল্য সেটা বোঝা মুশকিল। যাই হোক, এটা আমরা অপেক্ষা করব কি ধরনের ইয়েলো কার্ড এবং ইয়েলো কার্ডের বিষয়টা কি আমরা জানতে পারবো। আলাস্কা এয়ারলাইন্স ঘোষণা দিয়েছে। আরেকটি কথা বলে যাচ্ছে যে একটু আগে এয়ারলাইন্সের কথা যখন বলছি,
যে আমেরিকার বিভিন্ন স্টেট থেকে যারা নিউ ইয়র্কে আসবেন, বিশেষ করে যে সমস্ত সংক্রমণ যেখানে বাড়ছে যে স্টেটগুলোতে, এবং তার মধ্যে আমাদের আতিক ভাইয়ের ফ্লোরিডাও আছে খুবই, এবং ফ্লোরিডা থেকে যারা নিউ ইয়র্কে আসবেন তাদেরকে কিন্তু এয়ারলাইন্স গুলোকে তাদের নাম তালিকা আগেই নিউ ইয়র্ক স্টেট কি এবং সিটিকে জানাতে হবে, এবং প্লেন থেকে নামার পরেই তাদের কোয়ারেন্টাইনে তারা যাচ্ছেন কিনা সেই দায়িত্ব এয়ারলাইন্স গুলোকে দেওয়া হয়েছে, এবং নিউ ইয়র্ক সিটি এবং স্টেটের ট্রেসাররা তাদের পিছু ধাওয়া করবেন যে তারা আসলেই কি কোয়ারেন্টাইনে আছেন কিনা। এবং এই ব্যাপারটাতে গভর্নর কিন্তু খুবই গুরুত্ব আরোপ করেছেন, কারণ তিনি মনে করেন, গভর্নরের আশঙ্কা, গভর্নর এই কথাটি আরেকবারও বলেছেন, বেশ কয়েকবারই বলেছেন অবশ্য, যে নিউ ইয়র্ক কিন্তু এমন খারাপ অবস্থায় পড়তো না যদি ইউরোপের ট্রাভেল ব্যানটা মার্চ মাসের মাঝামাঝি কিংবা মার্চের শুরুতে করা হতো, তাহলে নিউ ইয়র্কের অবস্থা এতটা সঙ্গীন হতো না। এবং তিনি এই জন্যই যে নিউ ইয়র্ক, এখন তিনি ইউরোপকে যেভাবে প্রথমে আতঙ্কিত হয়েছিলেন ইউরোপ থেকে প্যাসেঞ্জার আসার ব্যাপারে, এখন তিনি আতঙ্কিত হচ্ছেন নিউ ইয়র্কের গভর্নর কুমো, যে অন্যান্য স্টেট যেখানে এখন করোনা সংক্রমণ বাড়ছে সেই সমস্ত স্টেট থেকে মানুষগুলো নিউ ইয়র্কে চলে আসলে নিউ ইয়র্কবাসী আবারও হয়তো করোনা ভাইরাসের সংক্রমণটা বেড়ে যেতে পারে নিউ ইয়র্কে। সেই জন্য তিনি এই ব্যবস্থাগুলো নিচ্ছেন এবং নিয়েছেন, এবং ইতিমধ্যে এয়ারলাইন্স গুলো কমপ্লাই করা শুরু করেছে। এবং আরেকটি ব্যাপার তথ্য জানিয়ে রাখি যে নিউ জার্সি, নিউ ইয়র্ক এবং কানেকটিকাটে যারা প্রবেশ করবেন তারা সরাসরি কিন্তু কেউ নিউ ইয়র্কে প্রবেশ করতে পারেন না অন্যান্য স্টেট থেকে, তাদেরকে হয় নিউ জার্সি নতুবা কানেকটিকাট হয়ে আসতে হয়। কিন্তু নিউ জার্সির সীমান্ত এবং কানেকটিকাট সীমান্ততে যারা গাড়ি চালিয়ে আসছেন তাদেরকে ইতিমধ্যেই বাধা দেওয়া হচ্ছে। বাসে যারা আসছেন তারাও বাস কোম্পানিগুলোকে দায়িত্ব দেওয়া আছে তারা যাতে নিউ ইয়র্কে নামার সাথে সাথে কোয়ারেন্টাইনে চলে যান, কোয়ারেন্টাইনের ব্যবস্থাটি করেন। এটি খুবই লক্ষণীয় ব্যাপার এবং এটি নিউ ইয়র্ক খুব এনফোর্স করার চেষ্টা করছে, সেটা আমি বলে রাখলাম। আরেকটা হচ্ছে স্টিমুলাসের ব্যাপারে আসি। গতকাল প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু বেশ কিছু উদারনৈতিক কথাবার্তা বলেছেন এই স্টিমুলাসের ব্যাপারে। এটা হয়তো তার রাজনীতির কারণে হতে পারে, এটা প্রেসিডেন্ট নির্বাচনের দিকে তাকিয়ে হতে পারে। তিনি বলেছেন যে ডেমোক্র্যাটরা তো $1200 দিতে চাচ্ছে একবার, তিনি তার চাইতে বেশি দিতে চান, কিন্তু একটা শর্ত জুড়ে দিচ্ছেন যে এই প্রসেসটা যাতে রাইট হয়, যাতে যথাযথভাবে এবং দ্রুত ঝামেলাহীন ভাবে আমেরিকানদের হাতে অর্থটা পৌঁছে যায়, সেই ব্যবস্থা নিশ্চিত করতে পারলে তিনি চান যে সেকেন্ড স্টিমুলাসের মূল্য মানে অর্থের পরিমাণ আরো বেশি হোক, তিনি সেটা চান। এবং এটা ব্যাপারে রিপাবলিকান নেতৃত্ব এখনো কিছু বলে নেই। ডেমোক্র্যাটদের স্টিমুলাস চেকে তো সেটা আরো বাড়ানোই আছে, $1200 চাইতে বেশি। তবে প্রেসিডেন্ট আজকে আরেকটি কথা বলেছেন যে $500 অতিরিক্ত দেওয়া হয়েছে, গত 4 মাস ধরে দেওয়া হচ্ছে, 3 মাস ধরে, এবং আগামী 1 মাস এই মাসটি দেওয়া হবে সে অতিরিক্ত $600। এর ফলে আমেরিকানদের কাজের প্রতি অনুৎসাহী করে ফেলা হয়েছে এবং তিনি এটা সমালোচনা করে বলেছেন। তবে তিনি পাশাপাশি এটাও বলেছেন যে এটা বন্ধ হলে নতুন ভাবে যারা কাজে যোগ দিবেন, যারা কাজ করার ব্যাপারে উৎসাহিত হবেন, ইকোনমিকে সচল করার ভূমিকা রাখবেন, তাদেরকে অতিরিক্ত সাপ্তাহিক একটি বোনাস দেওয়া যায় কিনা সেই ব্যাপারে তিনি প্রস্তাব করেছেন। এবং এই প্রস্তাবটি দুজন রিপাবলিকান সিনেটরও আছে, ডেমোক্র্যাটরাও এটাতে না আপত্তি করছে না। তাহলে দেখা যাচ্ছে যে জুলাইয়ের মাঝামাঝি সময় সিনেটের যে বৈঠকটি হবে এবং সেই বৈঠকে হয়তো এই ধরনের একটি প্রস্তাব পাশ হবে, পরে সিনেট এবং হাউস দুই পক্ষ মিলে যৌথ বিল পাশ করলে সেই বিলে যখন প্রেসিডেন্ট স্বাক্ষর করবেন তখনই সেটা কার্যকর হবে, এর আগে নয়। এর আগে সবকিছুই প্রস্তাব। এবার শেষ করার আগে দুটি খবর দিয়ে রাখি, সেটি হচ্ছে যে ফার্মাসিউটিক্যাল জায়ান্ট হিসেবে যাদেরকে ধরা হয় পৃথিবীর অন্যতম বৃহৎ ফার্মাসিউটিক্যাল কোম্পানি যাদের হেডকোয়ার্টার এই নিউ ইয়র্কে, সেই ফাইজার আজকে বলেছে তারা যে ভ্যাকসিনটি আবিষ্কার করছে সেটির এখন 3য় স্টেজে তারা আছে এবং এ পর্যন্ত তারা যে রিপোর্ট পেয়েছে তার যথেষ্ট এনকারেজিং শব্দটাই তারা ব্যবহার করেছে। এবং যার ফলে দেখা যাচ্ছে যে ডাটা তারা পেয়েছে সেটা অ্যানালাইসিস করে তারা বলছে এনকারেজিং। এবং ফাইজার খুব সম্ভবত আগামী কয়েক সপ্তাহের ভিতরে আনুষ্ঠানিকভাবে একটি ঘোষণা দিবে কবে তারা বাজারে এটি ছাড়ছে। শেষ করার আগে একটি খুবই আশাব্যঞ্জক খবর বাংলাদেশিদের জন্য, যারা বাংলাদেশে আমেরিকান আছি তাদের জন্য। বাংলাদেশের একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি এই কোভিড-19 ভ্যাকসিন আবিষ্কার করার ঘোষণা দিয়েছে আজ, এবং আগামী বৃহস্পতিবার তারা এই বিষয়ে আগামীকাল তারা এই বিষয়ে বিস্তারিত জানাবে বলে তারা বলেছে সাংবাদিক সম্মেলনে। এবং তারা এও বলেছে নারায়ণগঞ্জে তারা টেস্ট করেছে খরগোশের উপরে, আমি বলে রাখি অ্যানিমেলের উপরে, 3টি অ্যানিমেলের উপরে টেস্ট করে তারা বেশ সফল হয়েছে এবং এই ব্যাপারে তারা খুবই আশাবাদী এবং তারা সবকিছু ট্রায়াল গুলো মেনে চলার চেষ্টা করবে এবং এর ফলে
ক্লিনিক্যাল ট্রায়াল সফল হলে তারা আনুষ্ঠানিকভাবে ভ্যাকসিন নিয়ে বাংলাদেশ থেকে তৈরি প্রথম ভ্যাকসিনের তারা ঘোষণা দেবে। এটি খুবই আশাব্যঞ্জক খবর। এবং শেষ করার আগে বাংলাদেশে যে আক্রান্তের সংখ্যা বলি, বাংলাদেশের অবস্থা সঙ্গীন, যেটা আমাদের আতিকুজ্জামান ভাই এর আগেও কয়েকবার বলেছেন এবং তার কথাটাই সত্য প্রমাণিত হচ্ছে। তবে একটি বিষয় খুব একটু ব্যতিক্রম হচ্ছে অনেকের বিবেচনায়, সেটি হচ্ছে তুলনামূলকভাবে বাংলাদেশে যে পরিমাণ মানুষ আক্রান্ত হয়েছেন তার তুলনায় মৃতের হার অনেক কম। কারণ এই পর্যন্ত, গতকাল পর্যন্ত এই হিসাবটি আমরা পেয়েছি, 1,49,258 জন আক্রান্ত হয়েছেন, তার মধ্যে মারা গিয়েছেন 1,888। তবে মৃতের হিসাবের ব্যাপারে অনেকের সন্দেহ থাকলে এটাকে এখন অফিসিয়াল মৃত ধরে নেওয়া হচ্ছে। তবে আশাব্যঞ্জক খবর হচ্ছে প্রায় 62,202 জন লোক, 65,000-এরও বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন করোনা ভাইরাসে। সেটি আমাদের আতঙ্ক হ্রাসে সাহায্য করতে পারে। আপনাদের সকলেকে ধন্যবাদ। আবার কথা হবে। থ্যাংক ইউ জনাব নাজমুল হাসান। থ্যাংক ইউ আমাদের দর্শকদের যারা তাদের কনসার্ন এক্সপ্রেস করেছেন, তাদের উদ্বেগ প্রকাশ করেছেন দেরিতে শুরু হওয়ার জন্য প্রোগ্রাম এবং টেকনিক্যাল ইস্যুর জন্য। আসলে আমাদের ভিউয়াররা যারা, তার যে টাইম টেবিল প্রতি কত লয়াল, দিস ইজ দি ইন্ডিকেশন। আমরা আমাদের যারা ভিউয়ার আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং আমরা আশা করব যে আগামীতে এই ধরনের কোনো সমস্যা হবে না। যদি হয় আপনারা আমাদের সাথেই থাকবেন, আমরা সবাই মিলে টাইম টেবিলকে সামনে এগিয়ে নিয়ে যাবো। জনাব নাজমুল হাসান, আপনি যেটা বললেন যে বাংলাদেশে যে ভ্যাকসিন আবিষ্কারের যে বিষয়টি বললেন, এটা কালকে আমরা কালকে আমরা চেষ্টা করবো আমাদের অনুষ্ঠানে যারা ভ্যাকসিন আবিষ্কার করেছেন অথবা যারা বিশেষজ্ঞ আছেন বাংলাদেশে, তাদেরকে আমাদের দর্শকদের সামনে তাদেরকে হাজির করা, কারণ কালকে তারা সাংবাদিক সম্মেলন করবে এই বিষয়ে। আমরা চেষ্টা করবো তাদেরকে আমাদের সামনে নিয়ে আসার। আমরা আশা করবো দর্শক যারা আছেন তারা কালকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। আমরা চেষ্টা করবো এই বিষয়টি, এটা সাংঘাতিক বিগ নিউজ ফর দ্য ওয়ার্ল্ড। তাদের কোম্পানিটির নাম হচ্ছে গ্লোব বায়োটেক। জি জি, কালকে আমরা চেষ্টা করবো তাদেরকে আমাদের অনুষ্ঠানে হাজির করার। আমি যাচ্ছি ডক্টর আতিকুজ্জামান আপনার কাছে। ডক্টর আতিকুজ্জামান, অনেক ধন্যবাদ তাহির ভাই। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে দেখলে কিন্তু অনেকের মধ্যে উৎসাহ জাগে যে অনেক মজার মজার খবর পাবো আমরা। আপনি তো শুনেছেন যে একটা ভ্যাকসিনের খবর বললেন নাজমুল হাসান ভাই, বাংলাদেশের একটি ভ্যাকসিন, এই বিষয়ে আপনার কিছু জানা আছে নাকি? হ্যাঁ, এটি এখন আপনারা জানেন যে ভ্যাকসিন যে প্রক্রিয়া তৈরি হয় সেটা 3টি প্রক্রিয়া আছে, ফেজ 1, 2 এবং 3। এবং ফেজ 1, এটা হলো ফেজ 1 আর কি, যখন আমরা এটাকে কোন অ্যানিমেলের উপরে অ্যাপ্লাই করে প্রাথমিক এটার যে এটা কতটুকু সফল হতে পারে সেটা দেখি। আমরা প্রথমত দেখি যে টক্সিসিটি ডাটা, যেটা অ্যানিমেলটাকে মেরে ফেলে কিনা। আরেকটা জিনিস দেখতে চাই যে সেটা অ্যানিমেলের ভিতরে অ্যাডিকুয়েট অ্যান্টিবডি তৈরি করে কিনা। সো এই দুটিতেই তারা সাফল্য পেয়েছেন এবং কালকে এ সম্পর্কে ওনারা আরো বলবেন। এরপরে কিন্তু আরো বড় বড় কয়েকটা স্টেপ আছে, স্টেপ 2 এবং স্টেপ 3। কিন্তু অবশ্যই তাদেরকে সাধুবাদ জানাতে হবে যে ভ্যাকসিন তৈরির সারা বিশ্ব জুড়ে যে প্রতিযোগিতা চলছে, 140টিরও বেশি ভ্যাকসিন পাইপলাইনে আছে এবং ফেজ 2 থেকে ফেজ 3-তে চলে গিয়েছে অনেকগুলো। সেখানে বাংলাদেশ যোগ হয়েছে, এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের ব্যাপার। আপনি কি কালকে তাদের সাথে, কালকে will you have time tomorrow to have the discussion? আমি অবশ্যই থাকবো এবং আমি মনে করি যে এটা বাংলাদেশিদের জন্য একটা খুব গর্বের ব্যাপার। ভ্যাকসিন তৈরির প্রক্রিয়াটা অনেক দীর্ঘ এবং অনেক কঠিন এবং আমি চেষ্টা করব যদি আমেরিকার একজন ভ্যাকসিন বিশেষজ্ঞকেও আমার সাথে এখানে নিয়ে আসা যায়। প্লিজ, আপনি আজকে যে বিষয়টি আমরা আলোচনা করতে চাই আপনার সাথে, আপনি শুনেছেন যে চায়নাতে আবারও একটি খুব গুরুতর ভাইরাসের খবর পাওয়া যাচ্ছে এবং সেটি হচ্ছে শুকর থেকে। তো এর আগে যেটা আপনার কোভিড-19, এটাও চায়না থেকে, আবার শুকর থেকে নতুন ভাইরাসের সূত্রপাতের কথা শোনা যাচ্ছে এবং এটা নিয়ে আবার ব্যাপক আলোচনা হচ্ছে যে কি হবে আবার নতুন করে। এই বিষয়ে একটু ডিটেইলস আপনাকে জানতে চাই। প্রথম কথা যেটা, সেটা হলো যে এই মুহূর্তে ভয়ের কোনো কারণ নেই, এটা বলেই শুরু করি। প্রথমে আসার কথা বলি। জি, আপনারা জানেন যে চায়নাতে সিডিসি মতো একটা অর্গানাইজেশন আছে এবং এদের কাজ হলো যে চায়নাতে বিভিন্ন প্রাণীর উপর তারা গবেষণা করে দেখেন যে এর থেকে কোনো নতুন কোনো ভাইরাস উদ্ভব হলো কিনা, যে ভাইরাসটা একটা প্রাণীর শরীর থেকে মানুষের শরীরে চলে যায়। আপনারা জানেন যে করোনা ভাইরাসটা ঠিক একইভাবে চামচিকা, তার শরীর থেকে চলে এলো মানবের শরীরে এবং যেটা হয়, যে প্রক্রিয়ার মাধ্যমে হয়, সেটা হলো মিউটেশন। তো চায়নাতে যেটা হয়েছে, তারা দেখেছেন যে শুকরের শরীরে এক ধরনের রেসপিরেটরি ভাইরাস, যেটি সবগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করছে, যে সেটি মিউটেট করে মানুষের শরীরে এসে তারা ঠিক করোনা ভাইরাসের মতন
একটা মহামারী তৈরি করতে পারে, এবং সেই ভাইরাসের যে মিউটেশন ক্যাপাসিটি, তার ইনফেক্টিভিটি বা সংক্রমণের হার খুব বেশি হয়ে যেতে পারে। আপনারা যদি মনে করেন 2008-এ যখন সোয়াইন ফ্লু যে মহামারীটা হলো, এবং আবার আপনাদের অনেকেরই হয়তো মনে আছে যে আমরা সবাই খুব ভয় পেয়ে গিয়েছিলাম যে অনেক লোক এই মহামারীতে মারা যাবে, কিন্তু তারা মারা যায়নি। এই জন্য মারা যায়নি যে সেই সময় এই একইভাবে শুয়োরের শরীর থেকে যে ভাইরাসটা মিউটেট করে মানুষের শরীরে আসলো, সেটি ছিল এক ধরনের ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এবং আমাদের অধিকাংশ বৃদ্ধদের শরীরে সেই ভাইরাসের অতি সিমিলার অ্যান্টিবডি ছিল বলে বৃদ্ধরা বেঁচে যান। তো যেটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে এটা হলো এক ধরনের ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এবং অনেক ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের অ্যান্টিবডি কিন্তু আমাদের শরীরে আছে। তো যেটা একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো যে যারা পিগ হ্যান্ডেলিং করে, যে সমস্ত ফার্মগুলো চায়নাতে আছে, এই ভাইরাসটা অন্যান্য ভাইরাসের চেয়ে সম্পূর্ণ আলাদা, সেটি হলো ভীতির ব্যাপার। আরেকটা হলো যে এটা মিউটেট করলে ঠিক করোনা ভাইরাসের মতনই আমাদের সংক্রমণ করতে পারে, সেটাও ভয়ের ব্যাপার। এই জন্য চায়নাতে খুব ইমিডিয়েটলি তারা পদক্ষেপ নিয়েছে, যারা শূকরের মাংস হ্যান্ডেল করে চায়নাতে, তারা এখন থেকে খুব স্পেশাল মেথড তারা ফলো করবে। এবং লন্ডনে, ইংল্যান্ডের ইউনিভার্সিটি অফ নটিংহামের একজন বিজ্ঞানী, যিনি এই খবরটি নিয়ে ইন্টারন্যাশনাল সায়েন্স একাডেমিতে এসেছেন এবং বলেছেন, তিনি বলেছেন যে এটা H1N1 ভাইরাসেরই একটি অফস্প্রিং বা একটি বংশধর। তো এই মুহূর্তে আমাদের কোনো ভয় নেই, কিন্তু ভয় হলো যে এটি যদি কোনো কারণে শূকর থেকে মানুষের শরীরে চলে আসতে পারে। যখনই কোনো নতুন ভাইরাস একটা অ্যানিমাল থেকে আমাদের শরীরে মিউটেট করে, তখনই প্রবলেম হয়ে যায়, কারণ আমাদের শরীর তার কাছে সম্পূর্ণ একটা নতুন জিনিস, যেটা হয়েছে করোনা ভাইরাস ইনফেকশনে। তো আমাদের যেটা আশার কথা যে এটা এখনো পর্যন্ত মানব শরীরে এসে বংশ বিস্তার করেনি, কিন্তু আমাদের ভয়ের ব্যাপার যে এটা হতে পারে। আরো একটা জিনিস যে করোনা ভাইরাস সংক্রমণের কারণে সারা বিশ্বে আমরা এত ভীত হয়ে পড়েছি, আরো অনেক প্রাণী থেকে কিন্তু সবসময় আমরা এটা লক্ষ্য করি যে অন্যান্য প্রাণী থেকে ভাইরাস মিউটেট করে মানব শরীরে আসলো কিনা। তো একটা কথা বলতেই হবে যে আমাদের চারদিকে যেভাবে আমরা প্রাকৃতিক বিপর্যয় করছি, অনেক প্রাণী কিন্তু তাদের বাসস্থান হারাচ্ছে, কিংবা আমাদের এত বেশি খাদ্য দরকার যে আগে আমরা যে পরিমাণ পিগ বা গরু বা ছাগল বা মুরগি এগুলো তৈরি করতাম, তার চেয়ে অনেক বেশি দরকার, এবং এ ব্যাপারে আমরা হ্যান্ডেলিং করছি খুব বেশি, এবং আমাদের সংক্রমণের হার কিন্তু খুবই বেশি। তো করোনা ভাইরাসের চাপে আমরা যেন সেদিকে সঠিক লক্ষ্য করতে পারি, সেদিকে খেয়াল রাখতে হবে। আর সেজন্যই WHO-তে এবং CDC-তে এই ফান্ডিং গুলো বাড়ানো খুব দরকার। এবং দুঃখের কথা হলো যে আমাদের আপনারা জানেন যে আমাদের প্রেসিডেন্ট রিসেন্টলি এই ফান্ডিং গুলো খুব দ্রুতভাবে কমিয়ে দিয়েছেন, যেটি আমাদের জন্য অত্যন্ত উদ্বেগের ব্যাপার। আপনার কি মনে হয় যে এই যে শূকরের কাছ থেকে যে নতুন ভাইরাস এবং করোনা ভাইরাস, এই দুইটার মধ্যে কি চরিত্রগত ক্যারেক্টারিস্টিক কোনো পার্থক্য আছে কিনা? জি, এর মধ্যে চরিত্রগত পার্থক্য আছে। দুই শ্রেণীর ভাইরাস। যে শূকরের শরীরে যে নতুন ভাইরাসটার কথা বলছে, যে যেটা এখনো শূকর থেকে মানুষের ট্রান্সমিট হয়নি কিন্তু হতে পারে, তারা হলো ইনফ্লুয়েঞ্জা গ্রুপের। এটি একটি ব্যাপার জানতে হবে। আর করোনা কিন্তু সম্পূর্ণ একটা ভিন্ন গোত্রের ভাইরাস। করোনা ভাইরাসের যে ভাইরাসের যে গোত্রগুলো আগে এসেছিল, এই করোনা ভাইরাস সম্পূর্ণ নতুন এবং মানব শরীরের জন্য নতুন। অন্যদিকে শূকর থেকে যে ভাইরাসটা মিউটেট করে মানুষের শরীরে আসতে পারে, সেটি হলো ইনফ্লুয়েঞ্জা গোত্রের। অতএব যখন একই গোত্রের কোনো ভাইরাস নতুন ভাবে মানুষকে সে আক্রমণ করে, তখন কিন্তু কিছু কিছু প্রোটেকশন আমাদের অলরেডি থাকতে পারে বা থাকার সম্ভাবনা আছে। আর সেই জন্যই প্রতি বছর ফ্লু ভ্যাকসিন নেওয়াটা খুব দরকার। কারণ যখন আমরা ফ্লু ভ্যাকসিন নেই, আমরা প্রতি বছর আমরা দুটো ভাইরাসের স্ট্রেন আমরা সিলেক্ট করি এবং সেটা সবাইকে দিয়ে দেই। প্রতি বছর যে ভ্যাকসিনগুলো আমরা নেই, ঠিক একই ভাইরাস কিন্তু আমাদের আক্রমণ করে না, কিন্তু আমরা একই গোত্রের ভ্যাকসিন নেই বলে আমরা প্রোটেকশন পেয়ে যাই। তো করোনার সাথে এটা পার্থক্য হলো এটা ভিন্ন গোত্রের, এবং হয়তো এর এগেইনস্টে কিছু কিছু প্রোটেকশন আমাদের অলরেডি আছে। সো এই জিনিসটি আমি বলতে চাই। থ্যাংক ইউ সো মাচ। রাজুল হাসান, আপনার কি কোনো প্রশ্ন আছে ডক্টর আতিকুজ্জামানের কাছে?
আমার পছন্দ যেটা আতিক ভাই সবসময় বলেন যে আমাদের এটার প্রতিষেধক তো আছে, যেটা বাহ্যিক প্রতিষেধক, মাস্ক ব্যবহার করা, সোশ্যাল ডিস্টেন্সিং, কিন্তু ইন্টারনাল প্রতিষেধকটার ব্যাপারেও একটু আগ্রহ সৃষ্টি করা উচিত আমি মনে করি। সেটা হচ্ছে আমাদের ইমিউন সিস্টেমটাকে বাড়ানো যায় কিনা, এবং এই বিষয়টি এখন বেশ গুরুত্ব পাচ্ছে এই জন্য যে অনেকেই এই অ্যাসিম্পটোমেটিক থাকা সত্ত্বেও অনেকে 2 সপ্তাহ 3 সপ্তাহ চলে যাওয়ার পর টেস্টিং এ তারা পজিটিভ পান, কিন্তু তারা বলে কই আমি তো কোনো কিছুই ফিল করিনি, আমার বিন্দুমাত্র কাশি হয়নি, জ্বর হয়নি, কিন্তু টেস্টে দেখা যাচ্ছে অ্যান্টিবডি টেস্টে অ্যান্টিবডি ডেভেলপ করে তারা পজিটিভও আছেন। কিন্তু এই বিষয়টা আমার কাছে মনে হয় যে সবাই যদি ইমিউন সিস্টেম বাড়ানোর চেষ্টা করেন, যেটা মাস দিক থেকে কিংবা প্রথম থেকে সব ডাক্তাররা বলে আসছেন, এবং সেটার একটা প্রত্যক্ষ প্রতিক্রিয়া প্রভাব আমার মনে হয় আমরা এখন দেখতে পাচ্ছি। আপনি এই কথাটা কিন্তু খুবই সত্যি যে আপনারা যদি চিন্তা করেন যে ভাইরাস যখন সংক্রমিত হয় 3টি জিনিস দরকার, একটি হলো ভাইরাস, আরেকটি হলো হোস্ট, আমরা হলো হোস্ট, আরেকটি হলো পরিবেশ। তো যখনই আমরা হোস্টের কথা বলি, মানে আমাদের কথা বলি, আমাদের মধ্যে যদি যথেষ্ট রোগ প্রতিরোধক ক্ষমতা থাকে তাহলে কিন্তু ভাইরাস থেকে আমরা মুক্তি পেতে পারি। তো আমরা অ্যাজ এ হোস্ট যদি খুব শক্ত হোস্ট হই তখনই ভাইরাসের পক্ষে ডিফিকাল্ট হয়ে যায়। ইভেন একটা নতুন ভাইরাস, করোনা ভাইরাসের মতন একটা নোভেল ভাইরাসও কিন্তু আমাদেরকে আক্রান্ত করতে পারে না। আর সেই জন্য যে কথাটা আমি বারবার বলি যে আমাদের সবাইকে ওভাবে প্রস্তুত হওয়া উচিত, এবং যেটা খুব ইম্পর্টেন্ট, যে কারণে আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারি, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস হলো যথেষ্ট ঘুমানো। আমরা যখন ঘুমাই কিংবা বিশ্রাম নেই তখন আমাদের শরীরের সেলুলার ইমিউনিটি বেড়ে যায়। এটা কিন্তু খুব দরকার। আমরা কিন্তু ঘুমটাকে গুরুত্ব দেই না, আমরা মনে করি যে একটু কম ঘুমালে ক্ষতি কি হতে পারে। স্লিপ হাইজিন যে কত ইম্পর্টেন্ট এটা এখন বোঝার সময় এসেছে। তার পাশাপাশি খাবার, পাশাপাশি শরীরের ম্যাস ইন্ডেক্স যাতে বেড়ে না যায়, আমরা যাতে মোটা না হয়ে যাই, বিশেষ করে ট্রাঙ্কাল ওবেসিটি বা ভুঁড়ি যাতে না হয়ে যায়। আপনারা যদি দেখেন করোনা ভাইরাসে যারা মারা যাচ্ছে বা যারা বেশি আক্রান্ত হচ্ছে তাদের মধ্যে প্রতিটি এজ গ্রুপে সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর কিন্তু যারা মোটা হয়েছেন, যাদের বডি ম্যাস ইন্ডেক্স বেশি হয়েছে। তো আপনি যে কথাটা বললেন নাজমুল ভাই, এটা কিন্তু খুব দরকার। নতুন নতুন আরো অনেক ভাইরাস কিন্তু আসবে, এবং আমরা এখন প্রাকৃতিক বিপর্যয় হোক কিংবা আমরা অন্যান্য কারণেই হোক, নতুন নতুন প্যান্ডেমিকের সম্ভাবনা কিন্তু দিন দিন বেড়ে যাবে, এবং আমাদেরকে ওগুলো মেনে চলতেই হবে। থ্যাংক ইউ ডক্টর আতিকুজ্জামান, আপনাকে থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম। আমরা যেন আবু জাফর মাহমুদ, আপনি কি আমাদের সাথে আছেন? জি, আপনার ছবি আমরা দেখতে পাচ্ছি না, আপনার ভিডিও দেখতে পাচ্ছি না, আপনার ভিডিও ঠিক। থ্যাংক ইউ সো মাচ। যেন আবু জাফর মাহমুদ, আপনি তো দীর্ঘদিন থেকে কমিউনিটির সাথে ইনভলভ এবং আপনি অনেকগুলো সার্ভিস, আমার মনে হয় যে বাংলা হোম কেয়ার সার্ভিস, যেটা বাংলা সিডিপি সার্ভিস, এটা প্রথম, আপনি হচ্ছেন বাংলাদেশি কমিউনিটির প্রথম ব্যক্তিত্ব যিনি এটা শুরু করেছিলেন, এবং আপনি অনেকদিন থেকে এই সার্ভিস দিয়ে যাচ্ছেন। বিশেষ করে বয়স্ক যারা আছেন, বয়স্ক যারা আমাদের প্রত্যেকের বাসাতেই, আমাদের বাবা মা অনেকেই বয়স্ক আছেন, তাদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছেন। আমরা আসলে অনেক বিষয়ে করোনার সময় আলাপ করেছি, কিন্তু আপনার এই যে বয়স্কদের যে সার্ভিসটা বাংলা হোম কেয়ার দিয়ে যাচ্ছে, এই বিষয়টি আমরা আলোচনা করি। আমরা জানতে চাই যে আপনারা কি ধরনের সার্ভিস দিচ্ছেন বয়স্করা যারা বাসায় আছেন এই করোনা সিজনে। ধন্যবাদ তাহির ভাই, এবং ধন্যবাদ আজকে আরো যারা হোস্ট আছেন তাদের সবাইকে। নাজমুল ভাই তো প্রচারই করে যাচ্ছেন, আপনার তাহির ভাই, আমরা একসাথে। আমি আমাদের সব দর্শকদের সালাম জানাচ্ছি এবং আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি যে আমরা সবাই জীবিত আছি এবং একে অন্যের সাথে যোগাযোগ আমরা করতে পারছি এই করোনা ভাইরাসের সময়। 2012 সালের মার্চ থেকে আমার এই যাত্রা, এই হোম কেয়ার সার্ভিস বাংলাদেশের কমিউনিটিতে তখন থেকে এটা চালু হয়। তখন আমার নিজের লাইসেন্স ছিল না। আমাদের কমিউনিটিতে আসতে চাইলেন আপনার হাউস কলস, একজন ইহুদি মালিক, তিনি আমার অফিসে আসলেন এবং আমার সহযোগিতা চাইলেন। তখন চুক্তি হলো, তারপর পার্টনারশিপ আমরা শুরু করলাম। এই থেকেই যাত্রা, এবং জুন মাসেই আমি প্রথমে 25 জন আমাদের
আমাদের কমিউনিটির ইয়াং মাদারদের তৈরি করলাম, এবং ওরিয়েন্টেশনটা খুব গুরুত্ব দিলাম সোশিওলজিক্যাল, অ্যানথ্রোপোলজিক্যাল অ্যান্ড সোশ্যাল লিডারশিপে দিকটাকে গুরুত্ব দিয়ে আমরা যাতে আমেরিকান সমাজে যে প্রবেশ করছি এতে আমেরিকান মূল্যবোধটাকে সাথে রেখে গুরুত্ব দিয়েই আমাদের সামাজিকতার যে রীতিনীতি, এতে করে আমাদের বৃদ্ধরা, আমাদের পরিবারগুলো, ফ্যামিলি ভ্যালুজ এটা রক্ষা করে আমরা কিভাবে সার্ভিসটা দিতে পারি খুব সফলভাবে এই প্রথমবার থেকে আমরা এটা করে চলে এসেছি। ইনশাল্লাহ এখন এই করতে করতে আমাদের গোটা সমাজ পরিচিত হয়ে গেছে, গোটা সমাজে পরিচিত হয়েছে। আমাদের মধ্যে আরো কয়েকজন ভাই, প্রায় 7-8 জন, এরাও এখন বাংলাদেশে এভাবে সিডিপ্যাপ সার্ভিস দিচ্ছেন, কেউ কেউ ল্যাক্সো দিকে আসছেন, আমাদের চলছে। এখন কিভাবে আমরা এই সার্ভিসটা দেই? এই সার্ভিসটা নর্মালি স্টেট আমাদের ফান্ডিংটা দেয়, এরপরে এমএলটিসি আছে, ম্যানেজ লং টার্ম কেয়ার। যারা অসুস্থ হলেই সার্ভিস পাবেন এমন কোনো কথা নেই, যারা শর্ট টাইম অসুস্থ তারা এটা পান না। যেমন আমি জনাব আবু জাফর আহমদ, আমি জানতে চাই প্রথমে যে এই সার্ভিসটার উপযোগিতার জন্য বয়স কত থেকে শুরু হয়? আচ্ছা, এটা একটা কমন প্রশ্ন। আমরা অনেকে মনে করে থাকি যে এই সার্ভিসের জন্য বয়স একটি ফ্যাক্টর। আমার কেন বহুবার এসছে যে 65 হতে হবে তাইলে এরা সার্ভিস পেতে পারে, এটা অনেকে বলে থাকেন, এটা না জেনে বলেন। এই সার্ভিসের জন্য বয়সের কোনো বাধা ধরা নিয়ম নাই। ওকে, তো বয়সের কোনো বাধা ধরা নিয়ম নাই। তাহলে অ্যাপ্লিকেন্টের জন্য উপযোগী কারা, কি রিকোয়ারমেন্টস, যে এই সার্ভিস নিতে কি ধরনের রিকোয়ারমেন্টস দরকার? খুব সংক্ষেপে বিষয় হলো তার অসুস্থতাটা এটা দীর্ঘস্থায়ী কিনা, তিনি নিজেকে অ্যাডমিনিস্টার করবার জন্য এখন আর উপযুক্ত আছেন কিনা, মানে নিজের পরিচর্যা করার জন্য উপযোগী কিনা। রাইট, নিজেকে পরিচর্যা করার জন্য উপযোগী না, তার অন্য কোনো লোককে প্রয়োজন কিনা তাকে পরিচর্যা করতে। এটা হচ্ছে মূল বিষয়। ওকে, এন্ড দেন করোনার সময় আপনি জানেন যে করোনাতে অনেক সার্ভিস ভেঙে পড়েছে, অনেক সার্ভিস উইথড্র করেছে, অনেক সার্ভিস তাদের সার্ভিস প্রোভাইড করা সম্ভব হয় নাই। এই করোনার সময় আপনারা কিভাবে বয়স্কদের সার্ভিসটা দিচ্ছেন? ওকে, করোনার সময় যাদের সার্ভিস বন্ধ হয়েছে এটার মেজর দিকটা হচ্ছে এরা ল্যাক্সার, যারা HHA দিয়ে সার্ভিসটা নেন, হোম হেলথ এইড, যেটা আমি 2012 শুরু করি, কেমন তখন থেকে এটা আমাদের এখানে আমাদের কমিউনিটিতে সাধারণত যারা দিয়ে থাকে মালিক, এরা ওনার গুলো হচ্ছে সবগুলো ইহুদি মালিক। কিন্তু আমাদের কমিউনিটিতে যারা দিচ্ছেন, আমি নিজে যেটা দিচ্ছি, এটা হচ্ছে সিডিপ্যাপ সার্ভিস। এই সিডিপ্যাপ সার্ভিসে আপনার সাধারণত সার্ভিস বন্ধ হয় নাই। কেন? এখানে তার পরিবারের লোকরা, আপনজনরা, তার বন্ধু, অর্থাৎ রোগী যিনি এই সার্ভিসটা নেন, তার পছন্দের মানুষই তাকে সার্ভিস দেয়। সুতরাং তারা একই জায়গার মানুষ, এখানে একই পরিবারের মানুষ, একই আত্মীয়, এমন লোক রোগী মানে সার্ভিস গ্রহীতা, এমন লোক আপনার সার্ভিস দাতা। যার ফলে এই সিডিপ্যাপ সার্ভিস বন্ধ হয়নি বললে চলে, দু একটা যদি হয়ে থাকে সেটা এক্সেপশনাল, তাদের অন্য কোনো কারণে, ভুল বোঝাবুঝির কারণে, এগুলো আমরা সহযোগিতা দিয়ে কভার করে দিতে পারি। বাট ওকে, যারা জি বলেন, এটা ক্লিয়ার করে দিচ্ছি, আপনার কথাটা ঠিকই আছে। যাদের বন্ধ হচ্ছে, যারা নিতে পারছেন না বা দিতে পারছেন না, এটা হচ্ছে যেসব HHA তার পরিবারের লোক নয়, বাইরের লোক, দূর থেকে যাওয়া আসা করতে হয়, তাদেরকে অ্যাক্সেস দেওয়া হয় না এখন ভয়ে, আর তারাও ঘর থেকে বের হয় না ভয়ে। এই কারণে, এই দুটো কারণে। আরেকটা দিক হচ্ছে যদি জব না করে, এখন তো গভর্নমেন্ট থেকে সে আনএমপ্লয়মেন্ট পায়, এবং এই টাকার পরিমাণ তার চাকরির বেতনের চেয়ে বেশি। সুতরাং এই তিনটি কারণে সাধারণত এটা হচ্ছে। এটার জন্য হোম কেয়ার সার্ভিস কোনো মতে দায়ী নয়। ওকে, সো আপনি এখন আমাদের তো আপনি জানেন বাংলাদেশি কমিউনিটি একটা মেজর পোরশন হচ্ছেন বয়স্ক বাবা মা বা আত্মীয় স্বজন আছেন, তাদেরকে কি ধরনের সার্ভিস আপনার বাংলা হোম কেয়ার, বাংলা সার্ভিস আমরা দিয়ে থাকি, যে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? এই দুইটা প্রশ্ন জানতে চাই। আচ্ছা, আমার সাথে যোগাযোগ তো হচ্ছে আমাদের ফোন, আমাদের ফ্যাক্স, আমাদের ইন্টারনেট,
এছাড়া এই যে বাংলা পত্রিকা, বাংলাদেশ পত্রিকা, পরিচয় পত্রিকা, এই যে সব পত্রিকাগুলোর মধ্যে আমাদের অ্যাড আছে এটা। আর আমার স্টেশন, আমার যেটা কর্পোরেট অফিস, যেটা প্রথম অফিস আমি শুরু করেছি যেখান থেকে, যেটা জ্যাকসন, এখনকার অ্যাড্রেস হচ্ছে 72-26 ব্রডওয়ে, 2nd ফ্লোর। এটা আমার কর্পোরেট অফিস। ব্রুকলিনে অফিস আমার 518 ম্যাকডোনাল্ড অ্যাভিনিউ 1st ফ্লোর, এটা ওখানে পরিচিতি পেয়েছে। একইভাবে জামাইকায় আপনার 169-20 হিলসাইড অ্যাভিনিউ ওখানে আছে। এছাড়াও প্রত্যেকটা এলাকায় এলাকায় এত পরিচিতি হয়ে গেছে 2012 থেকে এই পর্যন্ত মানুষজন ওখানে জানাজানি করে ওরা চলে আসে একটু কাছে। যেমন এই করোনার এই 4 মাসে কোনো মিডিয়া নাই, আমাদের বন্ধুরা এই সার্ভিসটা আপনারা দিতে পারেন নাই, কারণ হচ্ছে আপনারা পত্রিকা প্রকাশ করতে পারছেন না, প্রেস বন্ধ। এই সময়ও প্রতি মাসে 20 থেকে 25 জন করে আমার কাছে সুইচ করে আমার কাছে চলে এসছে তারা। নিশ্চয়ই আমি কনফিডেন্স। That means আপনার সার্ভিস কন্টিনিউ এবং আপনি ইউ আর প্রোভাইডিং দ্য সার্ভিস। এটা কি 24 আওয়ার সার্ভিস না আপনার কোনো সার্টেন অফিস টাইম আছে? অফিস টাইম দিনে আপনার নরমালি 10টা থেকে 9টা থেকে 5টা, কিন্তু আমরা এটা আমাদের লোকজনরা চলে আসে, কিন্তু আমি এটা করে থাকি সন্ধ্যা 7টা পর্যন্ত 5 দিন। কিন্তু এই সপ্তাহ থেকে এটা 7 দিন হয়ে যাবে, শনি রোববারও খোলা থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আপনি আমাদের সাথেই থাকুন, আমরা আবার আপনার কাছে আসবো। আমরা যাচ্ছি বাংলাদেশে মানি রেমিটেন্স এই বিষয়ে একটু আলোচনা করার জন্য। আমাদের সাথে আছেন সোনালী এক্সচেঞ্জের সিইও জনাব দেবাশিস মিত্র এবং আছেন জনাব মোর্শেদ, যিনি জনাব মাসুদ খান তপন, স্যানম্যান গ্লোবাল সার্ভিস, আর আছেন দেবশ্রী মিত্র, সিইও এন্ড প্রেসিডেন্ট সোনালী এক্সচেঞ্জ। জনাব দেবশ্রী মিত্র, আপনার কাছে প্রথমে যাচ্ছি যে করোনা শুরু হওয়ার পরে তো আপনার সোনালী এক্সচেঞ্জ বেশ কিছুদিন অফিস আওয়ার চেঞ্জ করেছিল, তারপরে আবার আপনারা ওপেন করেছেন। এখন কিভাবে যাচ্ছে, আপনারা কিভাবে মানে সার্ভিস দিচ্ছেন এবং বাংলাদেশে মানি রেমিটেন্সের পরিমাণটা কেমন এখন? আপনার সাউন্ডটা মিউট করা আছে, আপনার সাউন্ডটা একটু আনমিউট করতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি শুনতে পাচ্ছি। জি থ্যাংক ইউ। যেটা প্রশ্ন করেছিলাম। জি হ্যাঁ, আমাদের করোনার সময় তো আমাদের প্রথম দিকে কিছুদিন আমরা বন্ধই ছিলাম, বন্ধ সবাই ছিল। কোম্পানিগুলো স্যানম্যান বা এশিয়া সহ সবাই বন্ধই থাকতে এসে আমরা 2রা মে থেকে আমরা আমাদের অপারেশন চালু করতে পেরেছি, 2রা মে থেকে। এবং তারপরে প্রথম দিকে অবশ্য আমাদের অফিস আওয়ার 6 ঘন্টার বেশি আমরা চালু রাখতে পারি নাই, আসলে বিশেষ করে গ্রাহকদের এবং এমপ্লয়ীদের নিরাপত্তার বিষয়টা মাথায় রাখতে হচ্ছে। এরপরে আমাদের এখন আমরা অলমোস্ট আগের মতোই কাজ করতে পারছি। সপ্তাহে আমাদের জ্যাকসন হাইটস এবং জামাইকা শাখা সপ্তাহে 7 দিনই খোলা থাকছে, আর অন্যান্য শাখাগুলো 6 দিন করেই খোলা থাকছে। আপনারা অলমোস্ট 7 দিনই খোলা, আপনাদের প্রত্যেকটা ব্রাঞ্চটা কোনটা বললেন? আমাদের জ্যাকসন হাইটস এবং জামাইকা 7 দিনই খোলা থাকছে, আর অন্যান্য শাখাগুলো অ্যাস্টোরিয়া ছাড়া বাকি সবগুলোই 6 দিন খোলা থাকছে। শুধু কোন কোন শাখা শনিবার বৃহস্পতিবার বন্ধ থাকছে, 6 দিন খোলা থাকছে। আপনাদের সামনে তো আপনি জানেন একটা ঈদ আসছে, এই ঈদে সাধারণত খুব বেশি মানি রেমিটেন্সের প্রবাহ থাকে। এখন আপনারা কি রেসপন্স পাচ্ছেন কেমন? এই করোনা যে সংকটের সময় মানি রেমিটেন্স প্রবাসীদের, আপনি জানেন যে বিদেশে প্রবাসীদের মানি রেমিটেন্স একটা বড় ধরনের আমাদের অর্থনীতির চাকাকে সচল রাখে। আপনার কাছে কেমন মনে হয় বিষয়টি? বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। একটা জিনিস উল্লেখ করার মতো যে বাংলাদেশের রিজার্ভ, বাংলাদেশ ব্যাংক যে রিজার্ভটা সংরক্ষণ করে, সেই রিজার্ভের পরিমাণ গত 2-3 মাসে উল্লেখযোগ্য পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং এটা অলরেডি $35 বিলিয়ন ছাড়িয়ে গেছে, যেটা ছিল $33 বিলিয়ন আশপাশে। এটার একটা কারণ হচ্ছে রেমিটেন্সের পরিমাণ কিন্তু করোনা কালে খুব বেশি কিন্তু কমে নাই, বরঞ্চ উল্লেখ পেয়েছে। ইভেন আমাদের রেমিটেন্সও পরপর 2 মাস আগের চেয়ে অনেক বেশি, গত বছরের এই সময়ের চেয়ে আমাদের পরপর 2 মাস রেমিটেন্স বেশি গেছে। আমরা সাধারণভাবে যেটা মনে করেছিলাম যে করোনা এবং করোনা পরবর্তী সময়ে রেমিটেন্স প্রবাহটা কমে আসতে পারে আনএমপ্লয়মেন্ট সহ বিভিন্ন কারণে, বাস্তবে সেটা এখনো দেখা যাচ্ছে না, বাস্তবে সেটা হয় নাই। আমাদের রেমিটেন্স গত 2 মাস বেশ ভালো, গত বছরের তুলনায় বেশি, গত বছরের একই সময়ের তুলনায় বেশি হচ্ছে, এবং আশা করি মানুষ খুবই সুন্দরভাবে রেসপন্ড করছে। এবং সামনে যে ঈদ আসছে, ঈদ উপলক্ষে ঈদের কথা মাথায় রেখে আমাদের কিছু পরিকল্পনা, যেমন আমাদের অফিস আবার বাড়ানোর আমাদের রয়েছে,
আমরা আশা করি আমাদের অফিস আওয়ার আরেকটু বাড়াবো, যাতে এখনকার দিন বেশ বড়, এখন যদি আমরা 8টায়ও বন্ধ করি তাতেও দেখা যায় যে বিকাল। সেদিক থেকে আমরা মনে করি আমরা যদি আমাদের অফিস আওয়ার আরেকটু বাড়াই, এটা গ্রাহকদের জন্য আমাদের জন্য এটা উপযোগী এবং উপকারী হবে বলে মনে করি। থ্যাংক ইউ জনাব দেবশ্রী। আমরা জনাব মাসুদ খান তপন আপনার কাছে যাচ্ছি। আপনি তো সানম্যান গ্লোবাল এক্সপ্রেসের প্রধান, আপনার সাউন্ডটি একটু আনমিউট করবেন প্লিজ। সো আমরা জানতে চাচ্ছি, আপনি তো শুনলেন যে দেবশ্রী মিত্র কি বললেন সোনালী এক্সচেঞ্জের পক্ষ থেকে, আপনারা কিভাবে অপারেশন করছেন? ধন্যবাদ তাহের ভাই। আসসালামু আলাইকুম। বাংলাদেশে টাকা পাঠানোর পুরনো প্রতিষ্ঠান রূপালী এক্সচেঞ্জ, বর্তমান নাম হচ্ছে আপনার সানম্যান এক্সপ্রেস। আমি মাসুদ রানা তপন। আসসালামু আলাইকুম সবাইকে, ধন্যবাদ। আমরা মে মাসের 2 তারিখ থেকে আমরা সোনালী এছাড়া বাংলাদেশের যেই দেশি প্রতিষ্ঠানগুলো নিউ ইয়র্ক থেকে আমরা টাকা পাঠাই, আমরা সকলে আমরা শুরু করি। সেক্ষেত্রে আমরা সানম্যান এক্সপ্রেস কাস্টমারদের জন্য যারা কোভিড-19 বাসা থেকে আমরা রেমিটেন্স করার সুযোগগুলো করে দিয়েছি সানম্যান থেকে, যেমন আপনার কুইক পে, জেলির মাধ্যমে, তারপরে ইলেকট্রনিক চেক, ই কমার্স, ই চেকের মাধ্যমে, এবং বর্তমান আমরা এখন ডেবিট কার্ডের মাধ্যমেও আমরা রেমিটেন্স পাঠাচ্ছি। আমাদের কাস্টমাররা আমাদেরকে বাসা থেকে ফোন দিচ্ছে এবং ডেবিট কার্ড নাম্বার দিচ্ছে, আমরা সহজে খুব সুন্দর মতো ট্রানজেকশন করতে পারতেছি। এবং আমাদের আপনি জানেন যে আমাদের কাস্টমার বেস তো রূপালী এক্সচেঞ্জ অনেক দিন ধরে, তো অনেক কাস্টমার, তো সেক্ষেত্রে আমাদের জামাইকা, এস্টোরিয়া এবং জ্যাকসনাইটের অফিসটা আমরা সকাল 10টা থেকে রাত্র 9টা পর্যন্ত খোলা রাখছি, তো 9টা পর্যন্ত, এবং সপ্তাহে 7 দিনই খোলা। এছাড়া আপনি আমাদের ওজন পার্ক, ব্রোঞ্জ এবং ব্রুকলিনে আমাদের সহ প্রায় 60টি আমাদের পয়েন্ট অফ লোকেশন আছে, প্রায় 60 পয়েন্ট অফ লোকেশন। বাংলাদেশি প্রতিষ্ঠানের মধ্যে আমরা মনে করি যে এজেন্টের মধ্যে আমরা সর্বোচ্চ দিকে প্রায় এখন। এছাড়া আপনি জানেন যে আমরা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে যেমন ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ ওয়েস্ট আফ্রিকার প্রায় 20টি কান্ট্রিতে টাকা পাঠাই সানম্যান এক্সপ্রেসের। সো আপনাদের আর গ্লোবাল সোনালী এক্সচেঞ্জ এই দুটো রেটের মধ্যে কোনো বেশ কম আছে কিনা? জি, আপনাদের রেটটা কত? আপনাদের রেটটা কত আমি জানতে চাচ্ছি জনাব মাসুদ খান। আমরা 85-10 দিচ্ছি, সোনালীরও রেট সেমই 85-10। এছাড়া আমাদের দেশি প্রতিষ্ঠানগুলো প্রায় সবাই 85-10 করে আছে বর্তমান রেট, আজকের রেট। এছাড়া আপনি জানেন যে বাংলাদেশে এখন 2% প্রণোদনা আছে, এখনো আছে, এটা চলছে প্রায়। এটা তাহলে আপনি যারা বৈধ পথে টাকা পাঠায় তারা প্রায় 2 টাকা বেশি পাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের রেমিটেন্সের প্রবাহ এখন অনেক বেশি, কারণ আপনি আগে যারা হুন্ডির মাধ্যমে টাকা পাঠাইতো তারা তো আপনার এই 2% এখন দেখতেছে যে 2% আমাদের দিয়ে টাকা পাঠাইলে আপনার কাস্টমারদের প্রফিট বেশি। এবং এছাড়া রেমিটেন্সের যে প্রবাহ, আমরা গত বছরের তুলনায় এবছরও আপনার রেমিটেন্স বেশি যাচ্ছে প্রতি মাসে। মে মাসে তো আমাদের প্রচন্ড রেমিটেন্স গেছে, মে জুন মাসও সেম থিং। তো আশা করি জুলাই মাস তো আমাদের ঈদের মাস, আর আশা করি আমাদের দর্শকরাও খুব সচেতন, তারা আপনার মাস্ক পরে আসতেছে, তো তাদের কাছে অনুরোধ তারা যেন এই সচেতনতা এভাবে থাকে। থ্যাংক ইউ জনাব মাসুদ রানা তপন। আমি জনাব দেবশ্রী মিত্র আপনার কাছে জানতে চাই যে আপনাদের সার্ভিস ফি আর অন্যান্যদের সার্ভিস ফির মধ্যে কোনো পার্থক্য অথবা কোনো সার্ভিস ফিতে কোনো পরিবর্তন আসছে না? আমাদের যদিও এখন একটা ফিনান্সিয়াল চাপ আছে, আমাদের এপ্রিলে আমাদের অপারেশন বন্ধ ছিল বলতে গেলে, তারপরেও কিন্তু আমরা ফি বাড়াই নাই, এবং ফি আমাদের সহযোগী প্রতিষ্ঠান যেগুলো সানম্যান বা এশিয়া স্ট্যান্ডার্ড, ওদের সাথে আমাদের ফির পরিমাণ সমপরিমাণ ফি কাউন্টার সার্ভিসের ক্ষেত্রে। আর আমাদের অবশ্য কোনো এজেন্ট সার্ভিস নাই, যে জন্য এজেন্ট সার্ভিসের রেটটা ভিন্ন কিনা ভিন্ন হতে পারে, তবে সার্ভিস আমাদের রেট এখন সমান চলছে। না তার ভাই, এজেন্ট সার্ভিসে যেমন আপনার বিদেশি প্রতিষ্ঠানগুলো চয়েস, তারপরে রিয়া, অন্যান্য প্রতিষ্ঠান যে ওয়েস্টার্ন ইউনিয়ন, তাদের ফি কিন্তু অনেক বেশি। সেক্ষেত্রে ওদের স্ট্রাকচার হচ্ছে
$200 পর্যন্ত আপনার $2, তারপরে $3। আমরা কিন্তু 500 পর্যন্ত বাংলাদেশি যে আমাদের প্রতিষ্ঠানগুলো আছে, আমরা কিন্তু $500 পর্যন্ত মাত্র $2 নিই। এবং আপনার বয়স্কদের জন্য ফ্রি। এবং আমরা সানম্যানের পক্ষ থেকে যারা COVID-19 যারা আক্রান্ত ফ্যামিলি যারা মৃত্যুবরণ করছে তাদেরকে আমরা ঘোষণা দিচ্ছি যে আপনারা ফ্রি ট্রানজাকশন করতে পারবে তারা আমাদের মাধ্যমে। থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু আলোচনা করি, আমাদের একজন শিক্ষিকা এখানে আছে, সুলতানা পলি। সুলতানা পলি, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠানে। আপনি তো একজন শিক্ষিকা, যদিও সাবস্টিটিউট টিচার, আর আপনি জানেন যে বাংলাদেশি স্টুডেন্ট যারা এখন অনেকেই ঘরের মধ্যে আছেন, দীর্ঘদিন থেকে ঘরে, বাট এখন তো ছুটিতেও সামার চলছে। এক্ষেত্রে বাচ্চারা যারা বাসায় আছে, এমনিতেই আপনি জানেন যে কোভিড চলতেছে, দীর্ঘদিন থেকে স্কুল বন্ধ, সবাই ঘরে আছে। একজন শিক্ষিকা হিসেবে আপনার সাজেশন কি বাবা মার প্রতি? হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। এন্ড থ্যাংক ইউ সো মাচ তাহের ভাইকে আমাকে সুযোগ দিয়েছেন এখানে কিছু বলার জন্য। বাচ্চাদের জন্য এখন ঠিক আছে, COVID-19 এর জন্য আসলেও অসুবিধা, ওরা সব সময় বাসায়। তো যেটা করতে পারে প্যারেন্টসরা বাচ্চাদের সাথে, ফার্স্ট থিং যেটা করতে পারে তারা ওদেরকে এডুকেশনালি এঙ্গেজ রাখার জন্য ই বুক আছে আমাদের, ইলেকট্রনিক বুক অনলাইনে গিয়ে, সেটা ওরা করতে পারে। প্যারেন্টসরা ওনারা করতে পারেন বাচ্চাদেরকে সাথে নিয়ে, ওনারা বাচ্চাদের সাথে মিলে বুক চুজ করলেন, ই বুকস, দেন ওই বইটা ওনারা একটা টাইম ফিক্স করলেন বাচ্চাদের সাথে, ওই বইটা প্যারেন্টসরা একটা টাইম দিয়ে বাচ্চারা পড়লো। তারপর উইদিন 2-3 উইকস একটা টাইম ফ্রেমও দেয়া যেতে পারে বাচ্চাদেরকে এঙ্গেজ রাখার জন্য। 2-3 সপ্তাহের মধ্যে এই বইটা তুমি পড়বে, এরকম বললেন প্যারেন্টসরা। তারপর ওনারাও একটু সময় দিলেন প্যারেন্টসরাও বাচ্চাদেরকে, আর দিয়ে ওই বইটা 2-3 সপ্তাহে পড়ে তারপর প্যারেন্টসরা বাচ্চাদেরকে সাথে নিয়ে এই বইটা শুনলেন। যখনই বাচ্চা পড়বে একটু সময় দিলেন, শুনলেন কি সম্পর্কে বইটা, তখন একটু ওনারা ডিসকাস করলেন বাচ্চাদের সাথে বসে যে বইটা পড়লা, এটা বইটা কি বিষয় ছিল বা বইটার ক্যারেক্টার কি ছিল, এটার মধ্যে স্টোরিটা কেমন ছিল, তোমার কোন জিনিসটা ভালো লেগেছে বা কোন জিনিসটা তোমার কাছে একটু কিরকম, তুমি বইটা পড়ে কিরকম তোমার লাগলো, এটা জানা যেতে পারে ই বুক যেটা আমি বললাম। এভাবে বাচ্চারাও এঙ্গেজ থাকবে পড়ালেখার মধ্যে। সেকেন্ড থিং যেটা আমাদের আছে, আমাদের কাছে অ্যাভেলেবল আছে, সেটা হলো খান একাডেমি। খান একাডেমি ইটস এ রিয়েলি গুড ওয়েবসাইট টু সাইন আপ। এখানে আপনি ফ্রি সাইন আপ করতে পারবেন, ফ্রি অফ কস্ট, খান একাডেমি। এন্ড ওদের K-12 গ্রেড, সব গ্রেডের সবকিছু আছে ওদেরকে। তো যে বাচ্চা যে গ্রেডের, সে বাচ্চা ওদের গ্রেড সিলেক্ট করে, ওদের অনেক ধরনের সাবজেক্ট, সব ধরনের সাবজেক্ট আছে এবং সব ধরনের টপিকস আছে, অনেক ভিডিও আছে খান একাডেমির ওয়েবসাইটে। বাচ্চারা রিয়েলি হেল্পফুল হবে। ওরা যে টপিকটাতে ওদের একটু উইক or they are interested, দুটোই হয়তো উইকও হতে পারে বা ওদের ইন্টারেস্ট টপিকটার উপর একটু বেশি, তখন ওটা ওরা সিলেক্ট করতে পারে এবং ভিডিওস গুলো দেখতে পারে। তখন যেটা হবে, ভিডিওস থেকে অনেক ধরনের হেল্প পাওয়া যায়। ওদের ভিডিওস গুলো দেখার পরে ওদের কাছে প্র্যাকটিস টেস্ট আছে, প্র্যাকটিস টেস্ট থাকে ওখানে, অনেক ধরনের প্রবলেমস আছে যেগুলো ওরা সলভ করতে পারবে বাচ্চারা যদি প্রোগ্রামটা দেখে, আই মিন ওরা যদি খান একাডেমির ওয়েবসাইটে সাইন আপ করে। তো দ্যাটস রিয়েলি হেল্পফুল। বাচ্চারা এঙ্গেজ থাকবে এই ওয়েতে এডুকেশনাল সাইট গুলোতে। এবং টেস্টিং এর যেটা আছে ওদের প্র্যাকটিস টেস্টটা, ওটা রিয়েলি অনেক সাহায্য করবে ওদেরকে, বাচ্চাদেরকে। সো থার্ড থিং আরেকটা বলতে পারি, যেটা প্যারেন্টসরা বাচ্চাদেরকে COVID-19 এর জন্য একটু এঙ্গেজ রাখার জন্য দে কুড ফিক্স এ স্কেজুয়াল ফর এভরি কিডস। লাইক একটা ডেইলি একটা স্কেজুয়াল করতে পারেন প্যারেন্টসরা, মা বাবারা বাচ্চাদের সাথে নিয়ে, যে লাইক দৈনন্দিন যে কাজটা, এভরিডে যে সব হাউস হোল্ড কাজ থাকে, যেমন বাচ্চাদেরকে একটা টাইম ফিক্স করে দিলেন, এই টাইমটা তুমি পড়ালেখা করবে, এই টাইমটা তোমার খেলাধুলার জন্য, বা এই টাইমটা তুমি একটু ঘরের ক্লিনিং এ একটু হেল্প করবে, এরকম রাখার জন্য। এই টাইমটা তুমি একটু টিভি দেখবে, এই টাইমটাতে তুমি একটু গেমস খেলবে। এভাবে বাচ্চাদেরকে এঙ্গেজ রাখা যায় যদি প্যারেন্টসরা বাচ্চাদেরকে একটু হেল্প করেন। কারণ COVID-19 আমাদের সবার জন্য অবশ্যই দুর্ভাগ্যের ব্যাপার। অনেক এরকম পরিস্থিতি আমরা কখনোই এরকম পরিস্থিতি মোকাবেলা করিনি। আমাদের বাচ্চাদের জন্য এটা অনেক একটা
বড় ধরনের জিনিস, বিকজ দে আর অলওয়েজ অ্যাট হোম 24/7, ওরা লকডাউনে ঘরের ভিতরে আছে সব সময়। সো একদিক দিয়ে বাচ্চাদের সাথে এখন যে প্যারেন্টসদের কমিউনিকেশনটা এটা অনেক ভালো হয়ে গেছে আগের থেকে, সত্যি কথা যেটা। অনেক প্যারেন্টসরা ছিলেন যারা ওয়ার্কিং প্যারেন্টস, মা বাবা দুজনেই কাজ করতেন। এই কোভিড-19 এর জন্য অনেক প্যারেন্টসরা কাজে যেতে পারেননি, ওনারা বাসায় ছিলেন 24/7, তো বাচ্চাদেরকে অনেক সময় দিয়েছেন ওনারা। এটা কিন্তু একদিক দিয়ে বাচ্চাদের জন্য একটা পজিটিভিটি আউটসে, বাচ্চাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে। তো আরেকটা জিনিস যেটা এটা করা যেতে পারে, একটা টাইম টেবিল ফিক্স করে বাচ্চাদের, জি আমাদের সময় শর্ট হয়ে গেছে। জি আরেকটা জিনিস আমি সংক্ষেপে বলে শেষ করবো। আরেকটা জিনিস যেটা ইদানিং যেটা করা যায় ওটা হলো ভার্চুয়াল অর অনলাইন ট্যুর। ভার্চুয়াল বা অনলাইন ট্যুরের একটা ব্যবস্থা আছে, যেটাতে আপনি জু, অ্যাকোয়ারিয়াম, মিউজিয়াম আপনি ভার্চুয়াল ট্যুর করতে পারেন। প্যারেন্টসরা ওটাতে বাচ্চাদেরকে একটু ইন্টারেস্ট দেখাতে পারেন। ভেরি ইন্টারেস্টিং, ইয়েস, হ্যাঁ, দিস ইজ রিয়েলি ইন্টারেস্টেড সাইড। সো বাচ্চারা অনেক বসে ওরা এন্টারটেইন হতে পারবে, ওদের অনেক ভালো লাগবে এই ভার্চুয়াল সাইটটাতে ওরা যদি ট্যুর করে। এন্ড ইনশাআল্লাহ কোভিড-19 উইল বি ওভার সুন, ইনশাআল্লাহ আমরা সবাই তো আশা করছি। বাচ্চারা এখন এঙ্গেজ থাকলো, আর যখন কোভিড-19 ওভার হয়ে যাবে তখন ইনশাআল্লাহ ওরা ফিজিক্যালি গিয়ে ওসব জায়গাতে ট্যুর করতে পারবে প্যারেন্টসদের হেল্পে, প্যারেন্টসদের সাথে গিয়ে। সো দিস উইল বি অলসো হেল্পফুল ফর কিডস টু এঙ্গেজ দেমসেলভস। Thank you so much, Sultanapuri. Thank you so much. Thank you. Nice advice. ভাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ। আপনিও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমাদের সাথে সর্বশেষ যুক্ত হয়েছেন অ্যাটর্নি ইসরাত শামী। ইসরাত শামী, আপনাকে অনেকদিন পরে দেখলাম, কেমন আছেন? ভালো আছি তাই ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছে জানতে চাচ্ছি, হোয়াট ইজ দ্য আপডেট, এনি আপডেট অফ দ্য ইমিগ্রেশন? ইমিগ্রেশন আপডেট হচ্ছে, ও ইমিগ্রেশন 29 তারিখে খুলে দেওয়ার কথা ছিল জুনের, এখন এটা 13 তারিখ পর্যন্ত গেছে। 13th জুলাইতে এটা খুলবে বলতেছে, যদি পরিস্থিতি আন্ডার কন্ট্রোলে থাকে আর কি। কোভিড এর উপর নির্ভর করে কতজন হচ্ছে এফেক্টেড হচ্ছে। তো কোর্ট, ইমিগ্রেশন কোর্ট গুলো তাই। তারপরে যখন এটা ওপেন হবে, অনেকের দেখা যাচ্ছে আমরা অনেক কেস আমাদের রিস্কেডিউল করা হবে যেগুলো হয় নাই ডিউরিং দ্য কোভিড সিজনে, এটা ওরা ক্যান্সেল করেছিল, সেগুলো ওরা পর্যায়ক্রমে সবাইকেই ডেট দেওয়া হবে। আরেকটা জিনিস হচ্ছে যে যেটা গুড নিউজ, সেটা হচ্ছে যাদের সিটিজেনশিপের জন্য যারা ওয়েট করছেন তাদের অনেকেরই এখন তারা টাইম দিচ্ছেন ইয়ের জন্য, ওথের জন্য এবং ইন্টারভিউর জন্য ডেট আসতে শুরু করেছে অলরেডি। সো আফটার July 13 they are going to open, but some of the citizenshipের যেটা ওথ ডেট সেটা অলরেডি দেওয়া শুরু করেছে ওনারা। গুড নিউজ। লাস্ট প্রশ্নটা করতে চাই, আপনি অনেক দূর থেকে এসে গিয়ে জয়েন করেছেন আমাদের সাথে, যে প্রেসিডেন্ট ট্রাম্প, আপনি জানেন, তার একটা নির্বাহী অধ্যাদেশের মাধ্যমে এই দেশে গ্রিন কার্ড ইস্যু বা নতুন অ্যাপ্লিকেশন গ্রিন কার্ডের জন্য এগুলো সব স্টপ করে দিয়েছিলেন। এটার কোনো ইফেক্ট আছে নাকি আপনার? হ্যাঁ, এটার ইফেক্ট হচ্ছে যে এটা অনলি ডিউরিং দ্য প্যান্ডামিকের জন্য বলেছে, এবং এটা আমাদের সবার আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমি বলছি যে এটা ঘাবড়াবার কিছু নাই, ইন আ সেন্স যে আপনারা কেউ তাদের স্পাউসের জন্য অ্যাপ্লাই করেছেন, ছেলে মেয়ের জন্য অ্যাপ্লাই করেছেন, ভাই বোনের জন্য অ্যাপ্লাই করেছেন, এরা ব্ল্যাঙ্কেট ভাবে সবগুলো অ্যাপ্লিকেশন ডিনাই করবে না, এটা জাস্ট টাইম বিং এটা অফ করে দিয়েছে। But later on they have to issue these visas, these green cards. So একদম মানে হতাশ হওয়ার কারণ নাই, it will happen, but এখন কতদিন বন্ধ থাকবে সেটা হচ্ছে যে প্রশ্ন আর কি, how long we have to wait. Thank you so much, Attorney Shashami, for your time. Thank you so much. Thank you. Nazmul, thank you so much. নাজমুল ভাই, আমাদের অনুষ্ঠানের সময় শেষ হয়ে গিয়েছে, বাট আপনি তো আলোচনা সবার শুনলেন, হোয়াট ইজ দ্য কনক্লুশন? একটা খবর বলে দেই, সেটি হচ্ছে যে গতকালকে যে সমস্ত ইমিগ্রেশন জাজদের একটা ইউনিয়ন আছে, তারা কিন্তু একটা লসুট ফাইল করেছে এবং তারা বলেছে যে ডোনাল্ড ট্রাম্পের জাস্টিস ডিপার্টমেন্ট তাদের ডিসিশন মেকিং এ ইন্টারফেয়ার করছে, তাদের উপর প্রেসার ক্রিয়েট করছে, এই একটা লসুট করেছে। এটা খুব দেখার মতো ব্যাপার হবে, কারণ আমরা অনেকেই হয়তো এই বিষয়টা, এই তথ্যটা জানি না। ইমিগ্রেশন জাজরা কিন্তু কোনো কোর্টের অধীনে না, তারা কিন্তু জাস্টিস ডিপার্টমেন্টের অধীনে, এবং এই বিষয়টি নতুন একটি দিকে সূচনা করবে। আরেকটি দুঃখজনক খবর যে ইমিগ্রেশন ডিটেনশন সেন্টার এই পর্যন্ত 1,500-এরও বেশি
ডিটেইনি মানে যারা আটক আছেন তারা কোভিড-19 আক্রান্ত হয়েছেন। আরেকটি ব্যাপার জাফর ভাইকে একটু কারেক্ট করে যে আমি জানি না জাফর ভাই আছে কিনা, এই প্যান্ডেমিকের সময় কিন্তু কোনো পত্রিকা, আমরা কোনো পত্রিকা বন্ধ করি নাই, প্রিন্ট ভার্সনটা বন্ধ হয়েছে, কিন্তু আমাদের ই ভার্সনটা প্রতি সপ্তাহে অনেক পাঠকের কাছে গেছে। আমি সংখ্যাটা বলতে চাচ্ছি না। এই ধরনের একটা মিস ইনফরমেশন না দিলেই আমরা মিডিয়ার উপকৃত হব, কারণ এখন এটা বাইরে না দেখে আমি কথাটা বলি। উনি নিজেও হয়তো এই ভার্সনটা পেয়ে থাকেন আমি যতটুকু জানি, কিন্তু প্রিন্ট ভার্সনের প্রতি এখন সারা পৃথিবী জুড়ে। আপনার ভিডিওটা আনমিউট করেন, ভিডিও মিউট করা আছে আপনার ভিডিও। জি এখন ঠিক আছে। এই তথ্যটা এই জন্যই দিচ্ছি যে আমি মনে করি যারা আমাদের কমিউনিটিতে বোদ্ধা পাঠক আছেন তাদের এই তথ্যটি জানা দরকার। আমাদের যে পত্রিকাটিকে এথনিক কমিউনিটির অত্যন্ত শক্তিশালী পত্রিকা হিসেবে বিবেচনা করা হতো, বিশেষ করে সাউথ এশিয়ান কমিউনিটিতে, সেই ইন্ডিয়া ব্রড পত্রিকাটি মার্চের প্রথম সপ্তাহে 50 বছর চালু থাকার পর আনুষ্ঠানিকভাবে তারা বন্ধ করে দিয়েছে পত্রিকাটি। এই তারা সেটি বন্ধ করে দিয়েছে এবং এই পত্রিকাটি এক সময় যে সমগ্র যুক্তরাষ্ট্রে সাউথ এশিয়ানদের মুখপত্র হিসেবে চিহ্নিত হতো। এবং এই জন্য আমি বললাম যে প্যান্ডেমিকের কারণে সমগ্র বিশ্বে এই পত্রিকার ইন্ডাস্ট্রিতে ব্যাপক পরিবর্তন এসেছে। প্রিন্ট ভার্সনের চাইতে ই ভার্সনের নজর অনেক বেড়েছে এবং আপনারা জানেন ওয়াল স্ট্রিট জার্নাল এবং নিউ ইয়র্ক টাইমস এই দুই পত্রিকা এখন তাদের ই ভার্সনের যে অর্থ আয় করে তার অনেক বেশি তাদের প্রিন্ট ভার্সনের তুলনায়। থ্যাংক ইউ। ইয়েস, থ্যাংক ইউ। এটাই হাতে নিতে চাচ্ছেন না এখন আর। যাক, এই বিষয়টা একটু কারেক্ট করলাম। আমাদের কমিউনিটিতে এই অভ্যাসটা যেন চর্চাটা অব্যাহত থাকে। আমরা এটা এই অভ্যাসের চর্চা বাড়ানোর আমরা উদ্যোগ নিয়েছি। আমরা আশা করি আস্তে আস্তে আমরা ই ভার্সন বা অনলাইন ভার্সনে আমরা আমাদের যারা আছেন। জি, আরেকটা খবর দিতে চাই, আমাদের কমিউনিটিতে বিভিন্ন মারাত্মক সংকটে আছে। যদিও গভর্নর কুমো এবং মেয়র ব্লাজিও, বিশেষ করে মেয়র ব্লাজিও স্মল বিজনেস কে হেল্প করার কথা বলেন, কিন্তু কার্যত দেখা যাচ্ছে সেই হেল্প তারা পাচ্ছেন না অনেকেই, বিশেষ করে এথনিক কমিউনিটি। আমি একটা উদাহরণ দিয়ে শেষ করি। আমাদের অনেক ব্যবসায়ী ম্যানহাটনের দোকান আছে এবং গত 4 মাস সেখানে কোনো আয় নেই এবং ওই সমস্ত ল্যান্ডলর্ডরা ভাড়া অনেক বেশি ম্যানহাটনের দোকানের এবং তারা ভাড়ার ব্যাপারে কোনো ছাড় দিচ্ছেন না। সরকার তাদের উপর কোনো প্রেশার নাই। তারা যেরকম হাউজিং এ যেরকম রেন্ট রিলিফ বিল আছে, বিজনেসম্যানদের জন্য এরকম কোনো রেন্ট রিলিফ ব্যবস্থা নাই। অতএব নিকট ভবিষ্যতে যদি এই ব্যাপার ব্যবস্থা না হয়, আমাদের বাংলাদেশি আমেরিকান সহ অনেক ব্যবসায়ী ম্যানহাটন এবং কুইন্সের বড় বড় জায়গা কেন্দ্র তাদের ব্যবসা ছিল জ্যাকসনাইটেও, তারা ব্যবসা গুটিয়ে ফেলতে সক্ষম হবে। কারণ ল্যান্ডলর্ডরা, বেশিরভাগ ল্যান্ডলর্ড এই ব্যবসায়ীদের কোন রকম রেন্টের ব্যাপারে ছাড় দিচ্ছেন না। এই খবরটি আমি জেনেছি এবং এটি খুবই উদ্বেগজনক খবর, কারণ এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো বিশেষ করে বাংলাদেশি মালিকা, আমেরিকান মালিকাধীন ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশেরই চাকরির সুযোগ ছিল। যদিও ওই অতিরিক্ত $600 কারণে যাচ্ছে না, কিন্তু এই বিষয়টি গুরুতর আকার ধারণ করবে আগামী কয়েক সপ্তাহ। থ্যাংক ইউ। আমরা এটা অবজার্ভ করবো, উইল ওয়াচ ইট। আমরা দেখবো এটা কিভাবে ইয়ে করা যায়। থ্যাংক ইউ জনাব আব্দুল হাসান, থ্যাংক ইউ সুলতানা পলি, থ্যাংক ইউ জনাব মাসুদ রানা তপন এবং আমাদের শ্রদ্ধেয় দেবশ্রী মিত্র যিনি সিইও সোনালী এক্সচেঞ্জ, আপনাকে অশেষ ধন্যবাদ। ডক্টর বিএম আতিকুজ্জামান চলে গেছেন এবং জনাব আবু জাফর মাহমুদ, আপনাকে ধন্যবাদ এই কারণে যে আপনি দীর্ঘদিন থেকে বাংলা হোম কেয়ার এবং বাংলা সিডিপি সার্ভিসের মাধ্যমে কমিউনিটিকে সার্ভ করে যাচ্ছেন। অ্যাটর্নি ইসরাত স্বামীকে অশেষ ধন্যবাদ। দর্শক, আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ দর্শক, আজকে এ পর্যন্তই। ধন্যবাদ তাহের ভাই, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আবু জাফর মাহমুদ, আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আবার। ইউ লুক গ্রেট। ধন্যবাদ তাহের ভাই। জি, থ্যাংক ইউ। দর্শক, আজকে এ পর্যন্তই। নাজমুল ভাই আগে আলোচনা করেছেন যে আমরা কালকে চেষ্টা করবো যে বাংলাদেশ যে ভ্যাকসিনের যে ব্যাপারটি দ্বার উন্মোচন করতে যাচ্ছে এই বিষয়টি আমরা আলোচনা করবো এবং আমরা চেষ্টা করবো যারা এই ভ্যাকসিনের সাথে সম্পৃক্ত তাদেরকে অনুষ্ঠানে হাজির করার। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সবার পাশে থাকবেন, একে অন্যকে সহযোগিতা করবেন, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায়। খুদা হাফেজ।